প্রোডাক্ট পেয়ে গেছে, আমার থেকে কোম্পানির হিসাব লেখা শেষ। যারা কোর্স দিয়েছে, তোমার ক্লাস আরম্ভ হয়েছে? এখন তো ইয়ের জন্য ক্লাস হচ্ছে না, হবে শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হয়ে গেছে, তো করনি কেন? নতুন করে কোর্স নিয়ে তো যে হেলথ প্যাকেজ দিয়ে যে আমি স্টার্ট করেছি, হেলথ প্যাকেজ আমি পেয়ে গেছি, আমার হিসাব লেখা শেষ। তো এখানে আমরা বসে আছি, এখানে আমাকে ননিও খাওয়ানো হবে না, কোর্সও করানো হবে না, তবে কেন বসে আছি? কারণ আমি এখানে এসেছি, আমাকে যখন আমি প্যাকেজটা নিয়েছি, যখন আমি বিজনেস প্ল্যানটা দেখেছি, তখন আমাকে বলা হয়েছে এখান থেকে একটা ফ্রি ইনকামের সুযোগ আছে। এই জন্য ইনকামের সুযোগ আছে। এদিকে তাকিয়ে লাভ নেই, ওটা যেটা করতে করবে। আর মেশিন যা করবে তুমি আমার দিকে দেখাও। তো আমাকে বলা হয়েছে এখানে একটা ফ্রি ইনকাম অপরচুনিটি আছে, অপশনাল। যদি তুমি চাও করতে পারো, যদি তুমি না চাও, তোমার ইনকামের প্রয়োজন নেই, তুমি না করলেও চলবে। কারণ তুমি পয়সা দিয়েছো, প্যাকেজ পেয়ে গেছো, তোমার সঙ্গে আমার হিসাব নিকেশ নেই। মানে টোটাল ভ্যালু ফর মানি কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে, মোর দেন নাও। দ্যাট মিন্স আপনি যদি 13,000 টাকার প্যাকেজ নিয়েছেন, এমআরপি দেখবে দেখবেন আপনি হয়তো 17,000 টাকার জিনিস পেয়ে গেছেন। এই জন্য তার মানে যা দিয়েছেন তার থেকে বেশি আপনি পেয়ে গেছেন। এখন আমার কাছে ইনকামের অপশন আছে, আপনি চাইলে ইনকাম করতে পারেন। এখন ইনকাম কিভাবে করতে হবে সে ব্যাপারটা আপনাকে এমনি তো ইনকাম আসবে না। ইনকামের জন্য আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এফোর্ট দিতে হবে, তবে ইনকাম আসবে। এখানে যারা যারা অ্যাডমিশন নিয়েছে বা আগেও যারা নিয়েছিল, সবাই কি ইনকাম পেয়েছে? আমরা তো বলি সবাই গ্যারেন্টি ইনকাম আছে, বাট গ্যারেন্টিটা কে? কোম্পানি তো গ্যারেন্টি দেয়, বাট আপনি ইনকাম করবেন কিনা সেটা গ্যারেন্টি শুধু আপনি। এজন্য আমি আপনাকে ক্লাস করার জন্য বাধ্য করতে পারি, চাপ দিতে পারি আপনি ক্লাসে আসুন, কিন্তু ট্রেনিং এখানে আসছেন আপনি, এখানে আপনার ইচ্ছা আসছেন। আমি ইনকাম অপশনটাকে বোঝার জন্য, কিভাবে আমি এখান থেকে ইনকাম করবো। ইয়েস অর নো? তো ইনকাম করার জন্য প্রথমত আপনাকে বিজনেসের প্রথম কথা, যেখানে আমি সবসময় আমার ট্রেনিং শুরু করি, লার্ন ইট, ডু ইট অ্যান্ড টিচ ইট। যেহেতু আমরা আসছি নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে, এই নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আজকে আমাকে এই সাবজেক্টটা, নেটওয়ার্ক মার্কেটিং ব্যাপারটা আমার স্কুল কলেজে শেখানো হয়নি আমাকে। এজন্য স্কুল কলেজে আমাকে শেখায়নি, আর আমার বাবা কাকা কেউ ব্যাপারটা জানে না, তাদের সময় ওই ব্যাপারটা ছিল না, অর্থাৎ তারাও আমাকে শিখাতে পারবে না। এজন্য যার জন্য আমাকে এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে কীভাবে আমি আর্নিং করব, কীভাবে আমি নিজেকে নেটওয়ার্কিং মার্কেটিংয়ের জন্য তৈরি করব, এই ব্যাপারটা আমাকে এখান থেকেই শিখতে হবে। অর্থাৎ যখনই আমি অ্যাডমিশন নিয়েছি, আজকে ওর 1 মাস হয়েছে অ্যাডমিশন নিয়েছে, নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কিছু জানে না। যে শুনুন, তুমি তো নেটওয়ার্ক মার্কেটিং কাকে বলে জানো না, আলটিমেটলি টোটাল ব্যাপারটা আমাকে শিখতে হবে। এই শিখার একটা পয়েন্ট, এই লার্নিং আমাকে শিখতে হবে নতুন করে। যে কোনো জিনিস আমাকে যদি প্রথম আমি শিখতে যাই, প্রথমত একটু ডিফিকাল্টিস হয় এবং একটু সময়ও লাগে। এই জন্য প্রথম দিনে যে কোনো জিনিস, সিম্পল একটা মেলা রুটি বানায়, রুটি বানাতে গেলেও ভুল করে রুটি বানানো শিখতে গেলে অনেক হাঙ্গামা হয় নাকি? প্রথম রুটি বানাতে গেলে ভারতবর্ষের ম্যাপ হয়ে যায়, অস্ট্রেলিয়ার ম্যাপ হয়ে যায়, অনেক পরে গিয়ে এটা ভুল হয় নাকি? ডিমের অমলেট সহজ বানানো, কিন্তু এটা উল্টাতে গেলে অনেক সময় পাটি সাপটা হয়ে যায়। এই জন্য সহজ কাজটাও শিখতে হয়, হয় কি হয় না? তো ভেরি ন্যাচারালি আমি এখানে ইনকাম করবো, আমাকে শিখতে হবে। তো শিখার জন্য আপনাকে এখানে কত সময় লাগতে পারে? প্রথম একটা ফ্যাক্টর হচ্ছে আমি শিখতে কতদিন লাগবে। যে কোনো যদি আমি একটা প্রফেশনাল জায়গায় প্রফেশনাল এক্সপিরিয়েন্স আমাকে নিতে হয়, আমি যদি সিম্পল একটা গ্রাজুয়েশন নিতে হয়, আমাকে কত সময় লাগে? 3 ইয়ার্স। ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে আরও বেশি সময় লাগবে। বিবিএ এমবিএ করতে গেলে দুইটাই মিলে, বিবিএ করতে গেলে মিনিমাম 3 ইয়ার্স। একজন বিসিএ এমসিএ এইসব জিনিস করতে গেলে যাই করুন না, 3 to 5 ইয়ার্সের একটা মিনিমাম পিরিয়ড। যে কোনো একটা সাবজেক্টকে সম্যকরূপে জানতে গেলে 3 to 5 ইয়ার্স লাগে, যে কোনো প্রফেশনাল কোর্সে। এর জন্য 10+2 কমন সবার জন্য। যে কোনো আপনি যে ডাক্তার হবে সেও 10+2, যে লয়ার হবে সেও 10+2, যে ইঞ্জিনিয়ার হবে সেও 10+2, যে বিএ পাস করবে সেও 10+2। এইটা ছেড়ে বাকি সময় যে কোনো প্রফেশনাল কোর্স বা যে কোনো সাবজেক্টে ভালোভাবে সম্যকভাবে জানতে গেলে 3 to 5 ইয়ার্সের দরকার পড়ে। এর জন্য এটা যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং একটা ইন্ডাস্ট্রি, একটা কনসেপ্ট, সেটাকে জানার জন্য আপনাকেও মিনিমাম 3 to 5 ইয়ার্স লাগবে। সহজ সরল কথা, আমি বুঝাতে পারলাম কথাটা? প্রথমত আমাকে
মাইন্ডসেট রাখতে হবে যে আমাকে লার্ন ইট আমাকে 3 ইয়ার্স করতে হবে। এই 3 ইয়ার্স সময় যারা দিতে পারছে না, অনেকেই আপনি মার্কেটে পাবেন যারা স্মার্ট ভ্যালু বা ডিফারেন্ট নেটওয়ার্ক মার্কেটিং এ বলবে ও এটা তো বিজান করছি আমি, হ্যাঁ তো হয় নাই, এরকম একটা স্লোগান মাঝে মধ্যে আপনি পাবেন, শুনবেন মাঝে মধ্যে। অনেক আপনার শুভাকাঙ্ক্ষী, হ্যাঁ, যারা আপনার পাদরে জয় টানছে, তারা কিন্তু ওই স্লোগানটা আপনাকে শোনাবে, ও স্মার্ট ভ্যালু ও এটা তো আমি কত 2007 বলছিলাম, কিছু একটা তারিখ বলবে। ভেরিফাই ফার্স্ট যে সে কতদিন ছিল সিস্টেমের সঙ্গে, সে কতদিন শিখেছে। বলে আপনি ডিসি কলেজে পড়েছেন 2.5 বছর, আপনাকে বিএ পাশের সার্টিফিকেট দেবে? হ্যাঁ, এসআর কলেজে পড়েছেন 1.5 বছর, হ্যাঁ, গ্রাজুয়েশনে গিয়ে সার্টিফিকেট দেবে? তো বেনিফিশিয়ারি কেউ একজন স্মার্ট ভ্যালুতে এসেছিল, 3 মাস আসা যাওয়া করেছে, 3 মাস ট্রেনিং নিয়েছে, 6 মাস ঘরে বসে কাটিয়েছে, 8 মাস পরে ছেড়ে দিয়েছে, আর আজকে আপনাকে বলছে না এটা স্মার্ট ভ্যালু করছিলাম 2007। হ্যাঁ, হয় না। আপনি কি মানবেন কথাটা? মানা উচিত? আমি বুঝতে পারলাম কথাটা? এইরকম প্রচুর মার্কেটে এক্সাম্পল পাবেন, শুধু নেটওয়ার্ক মার্কেটিং স্মার্ট ভ্যালু দিয়ে না, এরকম অনেক কোম্পানিতে কিছু লোক 2-4 মাস 6 মাস একটু চেষ্টা করে দেখেছিল। যেহেতু যারা 3 মাস চেষ্টা করে দেখবে, তাদের 6 মাস চেষ্টা করে দেখবে, তাদের হওয়ার কথা নয়, তাদের হয়নি, সেটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। অনুরূপভাবে আপনিও যদি মনে করেন যে 3 মাস চেষ্টা করে দেখি, আপনারও হবে না, আগেই বলে দিলাম। আমি ক্লিয়ার করতে পারছি কথাটা? আমি 3 মাস চেষ্টা করে দেখি বলে আমি এখানে এসে গরমের মধ্যে বসে টায়ার্ড হয়ে লাভ। প্রথমত আপনাকে টোটাল মাইন্ডসেট রাখতে হবে 3 বছর আমি এটার সঙ্গে লেগে থাকবো, সপ্তাহে আমি কিছু বুঝি না বুঝি, চাহে আমার ইনকাম হোক না হোক, একটা সাবজেক্টে আমি আগে শিখবো। যতটুকু আপনি শিখবেন সেই অনুযায়ী মার্ক আসবে। যেমন পড়াশোনা, আপনি যতটুকু শিখেছেন সেই অনুযায়ী তো মার্কস আসবে। মার্কসটা তো আপনার সম্পত্তি না, এবং প্রফেসরের সম্পত্তিও না, সেটা আপনার খাতা আপনাকে ডিসাইড করে দেবে যে আপনি মার্কস কতটুকু পাবেন। ফার্স্ট 3 ইয়ার্স আপনার লার্নিং এ থাকতে হবে, সেটা প্রথম কথা। এখন যদি আপনি সিনসিয়ার হয়ে যান 3 ইয়ার্স, আচ্ছা গ্রাজুয়েশন কোর্সটা 3 ইয়ার্সে, সবার কি 3 ইয়ার্সে কমপ্লিট হয়? হয় না, কারো কারো 3 ইয়ার্স হয়, কারো কারো 5 ইয়ার্স পর্যন্ত লাগে। এখন আপনার সিনসিয়ারিটির উপরে ডিপেন্ড করবে সেটা 3 ইয়ার্স লাগবে না 5 ইয়ার্স লাগবে, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। বুঝতে পারলাম? যখন আমি এখানে লার্ন ইট শিখবো কিভাবে, এখানে আমাকে প্রথমত একটা পার্ট ট্রেনিং এ আপনাকে থিওরি শেখানো হবে, তারপরে আপনাকে পাশাপাশি করতে হবে এই 3 বছর ডু ইট। আমাকে ইনভাইট শেখানো হয়েছে ট্রেনিং এর মাধ্যমে, ইনভাইট কিভাবে করতে হয় শেখানো হয়েছে কি হয়নি? সবারই ট্রেনিং দেওয়া হয়েছে, লিস্ট বিল্ডিং কিভাবে করতে হয়, ইনভাইট কিভাবে করতে হয়। এখন আপনি শিখে তারপরে আপনি গিয়ে ফিল্ডে করবেন, কাজটা করবেন, ডু ইট। তো যেহেতু আপনি শিখছেন, পারফেকশন এখনো আসেনি, ভেরি নেচারলি কিছু লোক আসবে, কিছু লোক আসবে না। মানে এখানে একটা ডু ইটের মধ্যে প্রথম দিকে কিছু ফেইলার, কিছু সাকসেস আসবে। এখন ফেইলার আসার পরে যদি 5 জনকে আমি ইনভাইট করলাম, কেউ আসলো না, আপনার মনটা কেমন লাগে? খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে। বাট এইটাই সিস্টেম, দিস ইজ দ্য পার্ট। যেটা আপনার সঙ্গে ঘটেছে এটা অস্বাভাবিক নয়, যেহেতু আপনি শিখছেন। বুঝা গেল কথাটা? যেদিন আপনি 5 জনকে ইনভাইট করে 4 জন এসে গেছে, বুঝবেন না আপনার শিক্ষাটা অনেক কিছু হয়েছে। যেদিন 5 জনকে ইনভাইট করেছি শুধু 1 জন এসেছে 4 জন আসেনি, মানে আপনি এখনো শিখেননি ভালো করে, তার মানে আপনাকে আবার ভালো করে শিখতে হবে। ক্লিয়ার করতে পারলাম কথাটা? আপনি এসটিপি আপনাকে কিভাবে করতে হয়, আপনি এসটিপি দেখেছেন, আপনি 4টা লোককে এসটিপি করেছেন, একটাও ভিডিও উঠেনি। মানে আপনি শিখছেন, শিখে কাজটা করছেন। মানে এই কাজটাতে যখন আমি যাচ্ছি সেটা হয়ে গেল আমার প্র্যাকটিক্যাল। আমার প্র্যাকটিক্যালে যদি রেজাল্ট আসছে না, তাহলে আমাকে বুঝে নিতে হবে আমার থিওরি পার্টটা শেখা আরো বাকি আছে। এবং কিছু কিছু জায়গায় প্র্যাকটিক্যাল করতে 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 আপনার আরো শিখতে হবে, সেটাও শিক্ষার পার্ট। ক্লিয়ার করতে পারলাম কথাটা? তো যখন আপনি শিখবেন, যখন যে কোনো জিনিস আপনি যখন শিখছেন, শিখা অবস্থায় ইনকাম যে জায়গাটাকে আমি যদি অ্যানালাইসিস করি, আপনি বিএ পড়াশোনা করছেন, আপনার কোনো ইনকাম হবে? আপনি ডাক্তারি পড়াশোনা করছেন, আপনার কোনো ইনকাম হবে? ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, কোনো ইনকাম হবে? যে পিরিয়ডটাতে আপনি শিক্ষা নিচ্ছেন, আপনি যখন শিক্ষানবিশ, সেই সময়টাতে কোনো ইনকাম হওয়ার কথা নয়। ইয়েস অর নো? যদি আমি নর্মাল ভাবে দেখি, ভেরি নেচারালি এখানেও
এখানেও 3 বছর আপনার কোনো ইনকাম হওয়ার কথা নয়, বাট থ্যাঙ্কস টু দ্য স্মার্ট বুল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস লিমিটেড, থ্যাঙ্কস টু আওয়ার সিস্টেম, যে এখানে আপনি ওই প্র্যাকটিক্যাল করতে করতে আপনি কিছু একটা ইনকাম আপনি পেয়ে যাবেন। এখানে অনেকেই আছে 3 মাসে কম বেশি একটা ইনকাম পেয়ে গেছেন, পাননি কেউ? 3 মাস হয়েছে বিজনেসের ইনকাম পেয়েছেন, নাই কেউ এখানে? সেটা রিটেইলিং হোক, ডিফারেন্সিয়াল ইনকাম হোক, বিবিল ইনকাম হোক, বা ইয়ে হোক, সেকেন্ডারি কমিশনই হোক, নর্মালি 3 বছর আপনার ইনকাম আসার কথা নয়। একদম সহজভাবে লজিক্যালি বুঝবেন কথাটা। 3 মাস আপনার ইনকাম, আপনি 3 বছর, সরি 3 মাস কি বলছি, 3 বছর, 3 বছর আপনি এই এক্সপেকটেশন, এই আশা রাখবেন না যে আপনি প্রচুর ইনকাম করবেন। কারণ প্রথমত ওই আশা আপনার বাড়িতে আপনার বাবা আপনার উপর করেন। আপনার বয়স কত এখন? 18 ইয়ার। 3 বছর কি আপনি আগামী 10 বছর বাবা আশা করেন আপনি ইনকাম করে বাবাকে খাওয়াবে। এজন্য 18 বছর বয়সে বাবা আশা করে কিছু তুমি ইনকাম করবে? তোমার স্কুল কলেজ আত্মীয় স্বজন টিচার মশাই মামা কেউ তো আশা করে না। প্রবলেমটা হয় কি, যেহেতু স্মার্ট বুলতে এসেছি, এখানে আমি প্রচুর ইনকামের গল্প শুনছি, আর আমার 3 মাস পর থেকে ভিতর থেকে খুব করে শুরু হয়ে গেল। 6 মাস পরে মন খারাপ হয়ে গেল, 1 বছর পরে পালিয়ে গেল। হ্যাঁ, মাথায় রাখুন 3 বছর আপনার ইনকাম আসার কথা নয়, 3 বছর আপনি শিখবেন। এই শিখতে শিখতে যে কিছু ফেইলার এবং কিছু সাকসেস আসবে, এই কিছু একটা যে 1%, 2%, 10%, এখানে হতে পারে ফেইলারের পার্সেন্টেজ আপনার 60%, 40% সাকসেস, তারপরে বা শুরুতে হয়তো হতে পারে 80% আপনার ফেইলার, 20% সাকসেস, বা আরো যদি পারফেকশন না থাকে 90% ফেইলার, 10% সাকসেস, এটাও হতে পারে। এই যে সামান্য 10%, 20%, 30% আপনার সাকসেস আসবে শিক্ষাকালীন, ওই 10, 20, 30% এর আপনি একটা সামান্য ইনকাম হয়তো পেয়ে যাবেন। হতে পারে যে আপনি 3 মাস পরে একটা 1,500 টাকা পেয়েছেন, এটাই হয়তো আপনার জীবনের প্রথম ইনকাম হিসাবে থাকবে। তার আগে আপনি 1 টাকাও ইনকামই করেন। এজন্য 3 বছর আমি ইনকাম করবো না, আমি ডু ইট করবো। যত আপনি ডু ইট করবেন, শিখবো, ডু ইট করবো। এখন প্রবলেম হয় কি, প্র্যাকটিক্যাল, আমরা সবাই এখানে 18+, নিজে নিজে বেশ একটা জ্ঞানী জ্ঞানী ভাব আছে। কোন সময় বাবাকেও বলি, তুমি বুঝতে না একটু না নাকি, কোন সময় মাকেও বলি এরকম, আরে বের করে বুঝো না কিছু, আরে বের করো কি, এরকম একটা উত্তর দেওয়ার আছে না অভ্যাস মাঝে মধ্যেই হয়ে যায়। মানে আমরা ওখানে 18, 19, 20 হয়ে গেছে, মানে বেশ একটা বুদ্ধিমান হয়ে গেছে, এরকম একটা ভাব ভিতরে ভিতরে থাকে অনেক সময়, যার জন্য উত্তরে মা বাবাকে এই কথা বলি। তো একইভাবে স্মার্ট ব্লু যখন সিনিয়র ট্রেনিং দেয়, লিড বিলিং ইনভাইট কথা জানি না, জানি না, এই যে ফিলিংসটা যদি আপনার মধ্যে এই ভাবটা আছে, তখনই আপনি শিক্ষার জায়গা থেকে আপনি টিচেবিলিটি ফ্যাক্টর, টিচেবিলিটি জানে, সরি হ্যাঁ, টিচেবিলিটি ফ্যাক্টরটাকে আপনি, টিচেবিলিটি একটা ফ্যাক্টর আছে যার মনের মধ্যে শিক্ষার মানসিকতা, আপনি ওই ফিলিংস থেকে আপনি শিক্ষার মানসিকতা থেকে দূরে সরে গেলেন। আলটিমেটলি সিনিয়র আপনাকে ট্রেনিং দিয়ে যাবে, কোম্পানি আপনাকে অনলাইন ট্রেনিং দিয়ে যাবে, ট্রেনিং সিরিজ আছে, রেগুলার একটা ট্রেনিং হচ্ছে, ওই ট্রেনিং এর মধ্যেও কিন্তু আপনি কিছু শিখতে পারছেন না, কারণ আপনি অনেক ট্রেনিং নিয়েছেন ইনভাইটের, কিন্তু প্র্যাকটিক্যালি যখন ইনভাইট করতে গেছেন কেউ আসেনি, তার মানে আপনি ট্রেনিং নিলেও আপনি কিছু শিখেননি, আপনাকে প্রুফ করবে এইটাই। এই জন্য তো ওই বিজ্ঞ ভাব থেকে বেরিয়ে আসতে হবে, যে আমাকে শিখতে হবে, যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং আমাকে স্কুল কলেজে কেউ শেখায়নি, আমার বাপ দাদা কেউ জানে না, পরে কেউ শিখাতে পারবে না, আমাকে শিখতে হবে, এবং তাদের কাছ থেকে শিখতে হবে যারা নেটওয়ার্কিং এ সফলভাবে করে আসছে এতদিন ধরে। ক্লিয়ার করতে পারলাম কথাটা? এবং শিখার পরে আলটিমেটলি আপনার নেক্সট কাজ হচ্ছে শিখাতে হবে, কারণ যেহেতু আপনার টিমে যদি একজন অ্যাডমিশন নেয়, সেই অ্যাডমিশনকে সেও তার স্কুল থেকে শিখে আসেনি, তার বাপ দাদাও তাকে শিখাবে না, তো তাকে কে শিখাবে? আপনাকে শিখাবে। সমস্যাটা এই জায়গায় আরো হয়ে যায় যে আমি অ্যাডমিশন নিয়ে নিচ্ছি, আমার সঙ্গে কোনোভাবে হয়তো 5-3 জনের 4 জনের অ্যাডমিশন হয়ে গেছে, কারণ ইনিশিয়ালি বিজনেসে কি হয়, আপনার বিজনেসের 90% ওয়ার্ক সিনিয়র করে দিচ্ছে। আপনি রিভিলিংটা করেছেন, ইনভাইটটা কিভাবে করতে হয় সিনিয়র বলে দিয়েছে ভালো করে, বা ইনভাইটটা আপনি করেছেন, বা এসটিভিটা দেখা গেল কোনো সিনিয়র করেছে, ফলো আপটাও গিয়ে কোনো সিনিয়র করেছে, লগ ইন করা থেকে প্রোডাক্ট ডেলিভারি থেকে সিনিয়র করে দিয়েছে, ইভেন ফলো থ্রুটাও সিনিয়র করে দিয়েছে। আপনি যে কাজটা করেছেন, যে ডিগ্রিটা আপনার রয়েছে, তার মধ্যে 10% ওয়ার্ক আপনার, বাকি 90% অন্য কেউ করে দিয়েছে। বুঝা গেল কথাটা? এখন অন্য কেউ করে দিলেও তারপরে নারিশমেন্টের কাজটা কিন্তু আছে।
নারিশমেন্টের কাজটা মানে ওই যে আপনার একজন টিম, ওকে বড় করার দায়িত্ব কিন্তু আপনার। নর্মালি যেমন কেউ যখন প্রথম মা হয় বা বাবা হয়, ডাক্তার সাহায্য করেছে, নার্স সাহায্য করেছে, তারপরে হয়তো মাসি এসে 1 মাস মেসেজ করে দিয়েছে, অনেকে সাহায্য করেছে প্রথম মাসটা 2 মাসটা, তারপরে কিন্তু মাকে মার দায়িত্ব পালন করতে হবে, বাবার দায়িত্ব, বাচ্চাটাকে বড় করতে হবে তাদেরকে। এখানে ডাক্তার নার্স কিছু আর করবে না। এজন্য আমি বুঝাতে পারলাম কথাটা? বলে না আমি তো নতুন মা হয়েছি, তা জানি না কিছু, নতুন বাবা হয়েছি জানি না কিছু, বুঝলি? তোমার এডমিশন তোমাকে সিনিয়র হেল্প করে দিয়েছে, আর এখন আমি জানি না বললে তো হবে না। এখন তুমি সিনিয়র, তোমার একজন আছে মানে তুমি সিনিয়র। তোমার সন্তান একটা হলো তোমার বাবা, আর 10টা হলো তুমি বাবা। এজন্য তোমার একজনের টিম থাকলেও তুমি সিনিয়র, আর তুমি 10 জনের 1 লাখ মানুষের টিম থাকলেও তুমি সিনিয়র। মানে যেদিন থেকে তুমি সিনিয়র সেদিন থেকে তোমার দায়িত্ব তোমার টিমটাকে, তোমার অ্যাথলিটটাকে তুমি শেখাবে। এটাই তো স্বাভাবিক। এজন্য বুঝতে পারলাম কথাটা? তুমি যত বেটার শিখাতে পারবে তত টিম তত তোমার সঙ্গে থাকবে। যদি তুমি শিখাতে না পারো কি হবে? যদি 10 জন অ্যাডমিশন নিয়েছিল, 6 মাস পরে ঘুরে দেখলাম কেউ নেই, হঠাৎ করে আমি একা। না এটা বলতে আয় না, বেজান বুঝেছি না, কেন আসবে না? ইনকাম চাই না কেউ আছে? কোনো পাগল এরকম আছে পৃথিবীতে যে ইনকাম চাই না? আর কোনো পাগল এরকম আছে যে 1000 টাকা নোট একটা ছিটতে পারবে নিজের পকেটে? হ্যাঁ, তো কি করে সে 15,000, 16,000, 17,000 টাকা ছিটবে? টাকাটা দিয়েছে তো। যে টাকাটা আপনি দিয়েছেন সেটা আপনি ননি খাওয়ার জন্য দেননি, আপনি ইনকামটা করার জন্য দিয়েছেন। ইচ্ছা করে কি ছিড়বেন টাকাটা? তো ইনকাম করতে চায় না কে আছে? আপনার অ্যাসোসিয়েট যদি আপনার সঙ্গে আসছে না কাজ করতে, তার মানে ওই জায়গায় গিয়ে আপনি একটু ভুল করে নিয়েছেন। এই জায়গায় ভুলটা কেন হয়েছে? লার্ন এটা আপনি সিনসিয়ার ছিলেন না, দুইটাতে এতটুকু সিনসিয়ার ছিলেন না, টিচিংটা আপনি করতে পারবেন। বেসিক কথা প্রথমত আপনি ওই জায়গাটা মাথায় রাখতে হবে, আমি নতুন এসেছি বিজনেসে, আমাকে শিখতে হবে। যেহেতু সিস্টেমটা শিখতে কেন হবে? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিটাই নতুন, এবং আমার স্কুল কলেজে আমাকে শেখানো হয়নি, আমার বাপদাদা কেউ আমাকে শেখাতে পারবে না, তাই আমাকে এটা এখান থেকে শিখতে হবে। কতদিন লাগবে? মিনিমাম 3 ইয়ার্স। শেখার সাথে সাথে আমি প্র্যাকটিক্যাল করবো, জাজ করবো নিজেকে আমি কতটুকু শিখলাম। যেদিন থেকে আমার একজন অ্যাডমিশন নিয়েছে সেদিন থেকে আমি সিনিয়র, ওর দায়িত্ব আমার। আমি যতটুকু পারি যেভাবে পারি আমার নারিশমেন্টের দায়িত্ব আমাকে নিতে হবে। আমার সিনিয়র আছে, আমার সাপোর্ট সিস্টেম আছে, আমার কোম্পানি আছে, সবাই আমাকে হেল্প করবে, বাট দায়িত্ব আমার। এজন্য আপনি বাবা হয়েছেন, সবাই আপনাকে সাহায্য করতে পারবে, দায়িত্ব আপনার। আপনি মা হয়েছেন, সবাই আপনাকে সাহায্য করতে পারে, দায়িত্ব আপনার। এজন্য একইভাবে আপনার একজন টিম হয়েছে, একজন অ্যাথলিট হয়েছে, দায়িত্ব আপনার। নেটওয়ার্ক মার্কেটিং বেসিক ফান্ডা হচ্ছে ওই জায়গায়, বেসিক কথা হচ্ছে ক্লিয়ার? নেক্সট যখন এই কথাটা আমি মাথায় ঢুকলাম, তাইলে আমাকে কি শিখতে হবে? লার্নিংয়ে যখন আসছি তখন আমাকে কি শিখতে হবে, কি জানতে হবে? যখনই আমি লার্নিংয়ের কথা আসছি তখনই আমাকে কয়েকটা জিনিস জানতে হবে। হু, হোয়াট, হোয়াই অ্যান্ড হাউ। আমি কি শিখব? যখন আমি পড়তে যাচ্ছি, আমি সায়েন্স নিয়ে ভর্তি হলাম, জানি আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস পড়তে হবে। আর্টস নিয়ে ভর্তি হলাম, জানি আমি ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি শিখতে হবে। এগুলো এখানে আমি শিখবো কি? আমার কয়েকটা জিনিস ভালোভাবে জানতে হবে। হু, হোয়াট, হোয়াই, হাউ। হু মানে কে? মানে কে? আমি যে কোম্পানিতে আছি, আমি এই কোম্পানিটা সম্বন্ধে আমার কাছে সম্যক ধারণা থাকতে হবে। SBPS লিমিটেড, স্মার্ট ব্লু প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড সম্বন্ধে আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন আইডিয়া থাকবে। কারণ কোম্পানি বা অর্গানাইজেশন সম্বন্ধে যদি আমার কাছে সম্যক ধারণা না থাকে, সমস্যা কি হয়? কারণ প্রথমত যে প্ল্যাটফর্মে আপনি আছেন ওই প্ল্যাটফর্মের প্রতি বা ওই অর্গানাইজেশনের প্রতি আপনার বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, ওই ব্যাপারটাই ভেরি ইম্পর্টেন্ট। যদি এইটা আপনি করতে না পারেন তবে কিন্তু আপনি ওই অর্গানাইজেশনের সঙ্গে আপনার ইমোশনটা যুক্ত হবে না, বিজনেসের জায়গাটা ফিল করতে পারবেন না। যেমন আমি সিম্পল কথা, আপনি একটা ছেলে ডন বস্কো স্কুলে পড়ে, মনে করুন সে প্রথমেই প্রাউড না, আমি ডন বস্কো পড়ি, মা বাবা সবাই একটু প্রাউডলি বলে না, প্রাউডলি বলে যে আমার ছেলে ডন বস্কো, মানে এই অর্গানাইজেশনটা নিয়ে প্রাউড ফিল করছে। এতে সে রেজাল্ট ভালো করবে কি করবে না পরের কথা, বাট যে স্কুলটাতে সে অ্যাডমিশন নিয়ে স্কুলটাতে সে একটা প্রাউড ফিল করে। আপনি যে অর্গানাইজেশনে আছেন ওই অর্গানাইজেশন সম্বন্ধে আপনার প্রাউড ফিলিং থাকা দরকার। আগে প্রাউড কখন ফিল করবেন? যখন আগে জানবেন কোম্পানিটা কিরকম কি আসে।
কোম্পানি সম্বন্ধে হয়তো অনেক ডিসকাশন ট্রেনিং এ হয় রেগুলারলি কোম্পানি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। প্রথমত কোম্পানি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটা কথাই বলবো, আজকে 20 ইয়ার্স প্লাস কমপ্লিট করে 20 বছরের উপর, তার 21 ইয়ার্স রানিং আজকে অর্গানাইজেশন। একমাত্র ওই একটা ফ্যাক্টর থেকে অনেক কিছু বোঝা যায় যে একটা অর্গানাইজেশন সাকসেসফুলি 20 বছর মার্কেটে বিজনেস করে কমপ্লিট করে নিয়েছে, তার মানে ওই কোম্পানির বেস অ্যান্ড স্ট্যান্ড কতটুকু আছে আমি বুঝতে পারলাম। মনে করুন এখানে বিভিন্ন দোকান আছে, আমরা টাউনে বিভিন্ন ধরনের দোকান আছে। একটা দোকান সাপোজ হয়তো এই যে 20 ইয়ার্স ধরে নাহাটা টেক্সটাইল বলে 30 ইয়ার্স ধরে আছে, তার মানে আপনি এই দোকানটা নিয়ে আর সন্দেহ করবেন না। একটা দোকান আছে না 3 বছর আগে খুলেছে মিষ্টি দোকান, 5 বছর পরে থাকবে কি থাকবে না সন্দেহ আছে। আমি এরকম প্রচুর ছোট ছোট স্কুল খুলে অনেক জায়গায়, তারপর 3 বছর পরে স্কুলটা উঠে যায়। তো একটা টাইম একটা ফ্যাক্টর, যে টাইমটাকে মাথায় রেখে আমি বুঝতে পারি যে একটা অর্গানাইজেশনের স্ট্যান্ড কত। আজকে এই 20 বছর যাবত অর্গানাইজেশন সাকসেসফুলি কাজ করে আসছে, প্রতি সপ্তাহে অ্যাসোসিয়েটদেরকে চেক দিয়ে আসছে, রেগুলারলি কোম্পানি ডেভেলপমেন্ট দিয়ে যাচ্ছে, রেগুলার প্রোডাক্ট লঞ্চ করছে, রেগুলারলি অফিস ওপেনিং হচ্ছে, রেগুলার কমিশনের বাড়ানোর জন্য আপনি যাতে পয়সা বেশি পেতে পারেন তার জন্য নতুন নতুন সিস্টেম আসছে। মানে প্রতিদিন যেটা হচ্ছে কোম্পানি নতুন সেলফ ম্যানুফ্যাকচারিং ইউনিট হচ্ছে। একটা অর্গানাইজেশন যে অর্গানাইজেশন 20 ইয়ার সাকসেসফুলি কাজ করে এবং কন্টিনিউয়াস গ্রোথের দিকে যাচ্ছে, ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে, অত এরকম একটা প্ল্যাটফর্মের মধ্যে আমি আছি। এবং অর্গানাইজেশন বিভিন্ন ধরনের সার্টিফিকেট সম্বন্ধে বিভিন্ন সময় আলোচনা হয়, কোম্পানি কি কি অ্যাওয়ার্ড পেয়েছে এই কথা তো আলোচনা হয় না বিভিন্ন সময়ের মধ্যে। মানে সার্টিফিকেট কোম্পানির সার্টিফিকেটের অভাব নেই এখন, একদম ন্যাশনাল ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের মানে সার্টিফিকেশন আজকে অর্গানাইজেশনের কাছে আছে। কোম্পানির ডিটেলস আপনার কাছে জানতে হবে। কেন আপনি কোম্পানির ডিটেলসে জানবেন? প্রথমত আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে এসেছেন এবং আমাদের কাছে একটা সিস্টেম আছে যেটা ট্রেনিং এর, স্মার্ট ব্লুর একটা স্ট্রং পয়েন্ট হচ্ছে ট্রেনিং সিস্টেম। এখানে যারা ট্রেনিং দেয় যথেষ্ট এক্সপার্ট সিনিয়ররা ট্রেনিং দেয় এবং সিনসিয়ারলি ট্রেনিং দেওয়া হয়, কোম্পানি ট্রেনিং দেয়, বিভিন্ন ধরনের ট্রেনিং সিস্টেম আছে। অতএব স্মার্ট ব্লুতে যারা একবার অ্যাডমিশন নিয়ে সে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কিন্তু অনেক কিছু জেনে যায়, শিখে যায় কিছুদিন পরে। এবং অন্যান্য কোম্পানি তখন রেডিমেড চায় ওই প্রোডাক্টটা, মানে ওই ছেলেটা স্মার্ট ব্লুতে কাজ করছে মানে নেটওয়ার্ক মার্কেটিং শিখে গেছে, আমরা শিখিয়ে দিয়েছি এখন ভাই কাম। এখন অন্যরা বলবে ওই স্মার্ট ব্লু থেকে বাবা যে সময় মা চেক পেয়েছো না, ওই দেখ আমার এটা 1 মাসের ভিতরে নিচে চেক পেয়েছি, লুক দেখাবে। বুঝা গেল কথাটা? এখন লুক দেখালে যারা যায় তাদের তো একটাই স্লোগান আমি জানি, লুপে পাবে মৃত্যু, আমাদেরকে শেখানো হয়েছে ছোটবেলা থেকে এই কথাটা শেখানো হয়েছে না? আর ওই সময় অনেকেই ভুলে যায় যে লুপে পাবে মৃত্যু কথাটা। আমার কোম্পানি প্রচুর কোম্পানি আছে না, কোম্পানি নতুন, আমরা এখন অ্যাডমিশন দিই, আমরাই সবচেয়ে সিনিয়র থাকবো, এই ধরনের বিভিন্ন ধরনের অফার বিভিন্ন কাছে। একটা নতুন কোম্পানি যে 3 বছর হয়েছে কোম্পানিতে এখন লঞ্চ করেছে, 5 বছর হয়েছে লঞ্চ করেছে, এই কোম্পানিটা একটা এক্সপেরিমেন্টাল স্টেজে থাকবে, পরীক্ষা নিরীক্ষা করছে। কালকেই কোম্পানিটার কি অবস্থা হবে সেটা সম্বন্ধে গ্যারেন্টি কিন্তু আজকে নেই, কিন্তু আজকে স্মার্ট ব্লুর কাছে গ্যারেন্টি দিয়ে বলতে পারি 20 বছর যে কোম্পানিটা কাজ করছে এবং গ্রাজুয়েট ডেভেলপমেন্ট করছে, 20 বছর ধরে করছে এবং গ্রোথে আছে। এই কোম্পানি নিয়ে আর কনফিউশনের কোনো জায়গা নেই। তো কোম্পানি সম্বন্ধে আপনি ডিটেলস আপনার কাছে ধারণা থাকবে। কোম্পানি যখন আপনি না জানলে অনেক সময় অনেক কাস্টমার কোম্পানি সম্বন্ধে জানতে চায়, আপনি আপনার প্ল্যাটফর্মটা নিয়ে এটা ইয়ে হয় না, ফ্লাইট মোড বা সুইচ অফ এই কিছু হয় না, আছে সিস্টেম আছে, আচ্ছা তো আমারটাও ফ্লাইট মোডে আছে, সিস্টেমটা থাকলে সিস্টেমটা ইউজ করবে, আমি বলে সিট নেই বলে তো আমার তো 2 পকেটে 2 একটা সুইচ অফ আছে, একটা ফ্লাইট মোডে আছে, হয় আমারটা যদি হয় তোমারটা করো। তো বলছিলাম কি কোম্পানি যখন আপনি না জানেন তো প্রথমত আপনার কনফিউশন, ও এটা আপনার লোক তো কি চেঞ্জ দিতে হবে, মানে আপনার কাছে কনফিডেন্স না থাকলে, আপনি যদি একটা অর্গানাইজেশন সম্বন্ধে সম্যক ধারণা আপনার না থাকে, তো ভেবে নিচ্ছিলে অন্য কেউ সহজেই আপনাকে কনফিউজ করতে পারে। যেমন মনে করুন, আমি একটা উদাহরণ সবসময় দিই, আপনার একজন বন্ধু আছে, আপনার কলেজে পড়ছেন, আপনি কলেজে পড়ার সময় আপনার যে কাছে বসে তার সঙ্গে আপনার একটা বেশি বন্ধুত্ব হয়ে যায়, এক সময় একটা খুব হট রিলেশন হয়। আর
যে একদম এই একই ক্লাসমেট বা পিছনের সারিতে বসছে বা আপনার সঙ্গে জানি হাই হ্যালো দেখাশোনা ভালো মন্দ কই যাস বলা নেই কত রুই এই দুই ধরনের রিলেশন থাকে না আমার। এখন বাইরে মানুষ কেউ যদি বলে ওই যে তোর ক্লাসের যে বিপ্লব স্যার এটা বলে বিধান পদ্ধতি করে আমি যাই না আমি তো এইভাবে উত্তর দেবো আমি। আর যার সঙ্গে আমি যে আমার কাছে বসে খুব বন্ধু সবসময় একসঙ্গে চলাফেরা করি, একসঙ্গে চলাফেরা করি মানে তার সম্বন্ধে আমি সব জানি, তার বাড়ি কোথায়, তার মা বাবা কী করে, তার ভাই বোন কী, তার নেচার কী, তার আদব কায়দা কী, তার চয়েস কী, অনেক কিছুই আমরা জানি। যখন ওর সম্বন্ধে কেউ বলবে ওই কী দিন খারাপ লাগে চলে ছেলেটা প্রশান্ত বলে জানবো না না আমরা জানা নেই আমি চলি আমি জানি না, তখন উত্তরটা আসি এজন্য। এখন একটা অর্গানাইজেশন সম্বন্ধে যখন আপনি স্বচ্ছ ধারণা থাকবে না, যে কোনো কেউ আপনাকে যে কোনো মুহূর্তে কনফিউশন করতে পারবে। আমি ক্লিয়ার করতে পারলাম কথাটা? আর যখন একটা অর্গানাইজেশন সম্বন্ধে বা একটা ব্যক্তি বা একটা অর্গানাইজেশন বা একটা সংস্থা সম্বন্ধে আপনি সম্যকভাবে জানেন, তখন যে কোনো কেউ কিছু বললে আপনি কনফিউজ হবেন না। আর বিজনেসের যে কোনো মুহূর্তে আপনি যখনই কনফিউশনের শিকার হবেন, তখনই থেকে আপনার বিজনেসের অধঃপতন শুরু। ইস কোম্পানি বাড়া নেই, ইস প্রোডাক্টটা বাড়া নেই, ইস আমার কইব নেই, দুইটা মানুষের করে না। যে কোনো ধরনের কোয়েশ্চেন মার্ক আপনার মাথায় আসলো মানে আপনার উন্নতির পথ বন্ধ হয়ে গেল। ক্লিয়ার করতে পারছি কথা? এই বিশ্বাসটা আসবে যত আপনি এটার ব্যাপারে আপনি জানবেন। তো কোম্পানি সম্বন্ধে আপনি আপনাদের সিস্টেম আছে, সাপোর্ট সিস্টেম আছে, ট্রেনিং থেকে জানতে পারবেন, কোম্পানির ওয়েবসাইট থেকে জানতে পারবেন, কোম্পানির প্রোফাইল আছে প্রোফাইল থেকে জানতে পারবেন, এবং কোম্পানির আপডেট কোম্পানির ওয়েবসাইটে সবসময় থাকে। আপনি জেনে নেবেন কোম্পানি সম্বন্ধে। আমি কোম্পানির ডিটেলসে যাচ্ছি না, কারণ আরও কিছু আলোচনা আছে কোম্পানি সম্বন্ধে। আপনি যদি কোম্পানি সম্বন্ধে এখনো জেনে না থাকেন ভালো করে, আপনি আজকেই চেষ্টা করবেন ওয়েবসাইটে ঘেটে ভালো করে অ্যাবাউট দ্য কোম্পানি থেকে শুরু করে কোম্পানি কী কী সার্টিফিকেট আছে, কোম্পানির বিভিন্ন ইভেন্টের ফটো আছে, সে জেনে নিতে যে এই কোম্পানির এই বেস, যে বেজের উপর আপনি দাঁড়িয়েছেন সেটাকে আপনি জানতে হবে। তো এই বিল্ডিংটাতে আমি দাঁড়িয়েছি, আগে আমার জানতে হবে বিল্ডিংটা শক্তপোক্ত কিনা, যে কোনো সময় নিলে ভেঙে পড়বে। যেখানে আপনি দাঁড়িয়েছেন যে জায়গার সম্বন্ধে আপনার আত্মবিশ্বাস থাকা দরকার, নাম্বার 1। নাম্বার 2, আপনাকে জানতে হবে হোয়াট, কি করে কোম্পানিটা। নেটওয়ার্ক মার্কেট ইন্ডাস্ট্রি, সব ইন্ডাস্ট্রি কিছু না কিছু বিক্রি করে নাকি, আমরাও কিছু একটা বিক্রি করি। কিন্তু বিক্রি করার পিছনে একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ কি, উদ্দেশ্য। আমার উদ্দেশ্য কি? প্রথম উদ্দেশ্য টু মেক সিটিজেন টু নেটিজেন। জানি আমরা যে প্রতিটা সিটিজেনকে নেটিজেন বা নেট সিটিজেন তৈরি করা, মানে কম্পিউটার লিটারেট তৈরি করা। কথাটা ভাবুন আপনি, আজকে থেকে 20 বছর আগে, যখন আজকে সবাই ঘরে ঘরে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার সবাই জানে, হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট আসা, ইন্টারনেট ঘাটানো জানে লোকে, বাট আজকে থেকে 20 বছর আগে যখন কম্পিউটার জানার সংখ্যা একদম 1% 2% ছিল, তখন কোম্পানি চিন্তা করেছে গোটা ভারতবর্ষকে কম্পিউটার ট্রেড করতে হবে। যদি ওই কথাটা আপনি একবার চিন্তা করেন, কোম্পানির দূরদর্শিতা এবং কোম্পানির চিন্তাটা কতটুকু মহৎ। জিনিসটাই বিক্রি করবে, বাট থিঙ্কিং এর মহত্ব। যে 2020 সাল আগে, এখানে 20 সাল আগে কয়টা লোক কম্পিউটার জানতো? আজকে আমাদের বাবা কাকা যাদের বয়সী 20 বছর আগে যারা পড়াশোনা করেছে, তারা কজন কম্পিউটার জানে? জানেন? জানেন না। যারা অফিসে চাকরি করে বাধ্য হয়ে আলাদা ট্রেনিং নিয়ে একটু ডাটা এন্ট্রি শিখতে হয়েছে, ব্যাংকে চাকরি করে, তো পুরনো যারা আছে হয়তো আজকে কম্পিউটারে কাজ করছে, বাট সে কম্পিউটার জানে না, ওই স্পেসিফিক তার সফটওয়্যারটা তাকে শেখানো হয়েছে 2 মাস 3 মাসের ট্রেনিং দিয়ে। এই জন্য যে 20 বছর আগে লোকে কম্পিউটার নিয়ে কোনো অ্যাওয়ারনেস ছিল না, কম্পিউটার সম্বন্ধে জানতো না, কম্পিউটার নিয়ে পড়াশোনা করতো না, তখন কোম্পানি ভেবেছে যে আমাকে গোটা ভারতবর্ষে কম্পিউটার আপডেট করতে হবে। যদি অবজেক্টিভসের কথাটা মাথায় আমি চিন্তা করি একবার, কোম্পানি কত লং টার্মে এবং কত মহৎ উদ্দেশ্য নিয়ে কথাটা ভেবেছে। ক্লিয়ার করতে পারলাম কথাটা? কোম্পানি বলেছে প্রতিটা সিটিজেনকে হেলদি জেন তৈরি করতে হবে, সিটিজেনকে হেলদি জেন তৈরি করতে হবে। জানি আমি আমার অবজেক্টিভ আছে প্রতিটা নাগরিককে সুস্থ নাগরিক তৈরি করা। আজকে প্রতিটা ঘরে ঘরে একটা অসুস্থতা আছে, মিনি ফার্মাসি সবার বাড়িতে। এরকম একটা ফ্যামিলি নেই যেখানে কেউ না কেউ একটা ওষুধ খায় না ডেইলি, নাকি? এরকম একটা সিঙ্গল বাড়ি নেই। এখানে কেউ আছে যে বাড়িতে কেউ ওষুধ খায় না? মনে হয় না কেউ আছে বলে। কেউ আছে যে বাড়িতে মা কোনো ওষুধ খায় না, বাবা কোনো ওষুধ খায় না, কেউ কোনো ওষুধই খায় না রেগুলার যেটা ডেইলি প্রেশারের ওষুধ, ডেইলি ডায়াবেটিসের ওষুধ, ডেইলি কোলেস্টেরলের ওষুধ, এরকম ওষুধ খায় না, খুব কম বাড়ি আছে। এখন রেগুলার বাড়িতে একজন মেম্বার হলে আছে যে ডেইলি একটা ওষুধ খায়। এই জন্য আগামী দিন আসছে যে 4 জন থাকলে 4 জনই ডেইলি ওষুধ খাবে।
সিস্টেম এরকম হয়ে যাচ্ছে, তৈরি করা হচ্ছে আপনাকে এইভাবে হেলথ তাকে ডিটোরেট করার ব্যবস্থা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি ওরা করে নিয়েছে। এটাকে আলোচনাতে যাচ্ছি না, সেটা অন্য বলছে, অন্য কথা। কোন একটা সময় বাড়িতে একটা ল্যান্ডফোন থাকতো, এ জন্য তারপরে আসলে একটা মোবাইল, তারপরে বাড়িতে 4 জন থাকলে 4টা মোবাইল, এখন 4 জন থাকলে 8টা মোবাইল। এজন্য আমিও বলছি আমার 2 পকেটের 2টা। কোন একটা সময় আমার বাড়িতে একটা ল্যান্ডফোন ছিল। এরকম অসুস্থতা এইভাবে আসবে, প্যাকেজ আসবে, প্যাকেজ আসবে। মানে হসপিটালে মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সিস্টেমটা খুব সুন্দর। তো মনে করুন একটা লোক একটা লাইন একটু 2 মিনিটে বলি ইন্ডাস্ট্রিটা কিভাবে মানে সুন্দর মজা করে আছে। কেউ একজন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা কিছু একটা নিয়ে ডাক্তারের কাছে গেল, সিম্পল। যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার কিছু টেস্ট করাবে, সেটা কিছু জ্বরের সঙ্গে রিলেটেড, কিছু জ্বরের সঙ্গে রিলেটেড না, নাকি? হয়েছে জ্বর, টেস্ট করা হলো লিপিড প্রোফাইল, টেস্ট করা হলো সুগার, নাকি? করাবে, এরকম করাবে। তারপর দেখা গেল কোলেস্টেরল বেশি, সুগারের রেটটা একটু বেশি। ডাক্তারের কাছে রিপোর্ট দেখা গেল আপনার তো প্রি ডায়াবেটিস কন্ডিশন, কোলেস্টেরলটা অনেক বেশি। আপনাকে ডেইলি এই কোলেস্টেরল মেডিসিনটা খেতে হবে। গিয়েছিলেন জ্বর নিয়ে, বাই দিস টাইম টেস্ট করিয়ে রিপোর্ট আনতে আনতে কিন্তু জ্বর শেষ, জ্বর হয়ে গেছে, জ্বরের কনসেপ্ট আনতে। এখন আপনি আর জ্বরের রুগী না, এখন আপনি কোলেস্টেরলের রুগী। হ্যাঁ, কোলেস্টেরল রোগী আর ডায়াবেটিস আপনার কন্ডিশনে আছে, ঢুকিয়ে দিল কি আপনাকে অ্যাংজাইটি, নাকি? কোলেস্টেরল বেশি হলে তো হার্ট বন্ধ হয়ে যাবে, হার্ট বন্ধ হলে তো মরে গেলাম, বাচ্চা আছে, ছোট ছোট আছে, বেটার তো শেষ হয়ে গেল। যখনই ঢুকলো অ্যাংজাইটি, তখনই আসলো না ঘুম, প্রিনেটালি ঘুমের ডিস্টারবেন্স হবে। আমার তো প্রচুর ঘুমের প্রবলেম, ওটা তো নেক্সট ভিডিও যখন গেল তখন কি আছে, আবার একটা সেডেটিভ ঘুমের ট্যাবলেট বা অ্যাংজাইটি রিলিজের একটা ট্যাবলেট, মানে জ্বরের জন্য গিয়েছিলেন, তারপরে আসলো একটা শুধু কোলেস্টেরল ট্যাবলেট, এই ট্যাবলেটটা আপনি 2 দিন খাবেন, নাকি? বাই দিস টাইম 1 মাস আরো টেনশন করলো, বাড়লো প্রেশার, সঙ্গে ঘুমের অসুবিধা হলো। ছিল একটা, এখন আসলো একটা স্লিপিং ট্যাবলেট, একটা হাই প্রেশারের ট্যাবলেট, ঢুকলো 3টা। একবার বলেছিল ডায়াবেটিস একটু বেশি ভাব আছে, রুগীর ভিতরে ঢুকে গেছে টেনশনটা। 2 মাস পরে রুগী গিয়ে নিজের শকে টেস্ট করালো, আমার তো সুগারটা দেখুন টেস্ট করে আছে না, এরকম শর্ত এরকম আছে অনেকে। যেহেতু র্যান্ডম টেস্ট করাবে, উইথ অ্যাংজাইটি আছে, তখন কিন্তু তখনই হঠাৎ করে দেখা গেল না ডায়াবেটিসের সুগার লেভেলটাও একটু বেশি দেখাচ্ছে, কত 140। ডাক্তারের কাছে আবার গেল, বলে আপনার তো সুগারও বেশি, আচ্ছা আপনার একটা কম্পাউন্ড ওষুধ দেবো, বলে এটা খাই, কখন বেশি লাগতো না। বলো 4টা মেডিসিন, কোলেস্টেরল বন্ধ হবে না জিন্দিগিতে ওষুধ, হাই প্রেশারের ওষুধ জিন্দিগিতে বন্ধ হবে না, ডায়াবেটিসের ওষুধ জিন্দিগিতে বন্ধ হবে না। গিয়েছিলেন জ্বর নিয়ে, রোগ ছিল জ্বর, এখন আপনি ওই 3টা ওষুধের রেগুলার কাজ করবেন। এই 3টা ওষুধ যখন রেগুলার চলবে, তখনই আস্তে আস্তে আপনার কার্ডিয়াক পালপিটেশন বাড়বে, কিডনিতে সমস্যা হতে পারে, পেচ্ছাপ বাড়বে, ইত্যাদি সমস্যা হবে। আবার তখন আপনাকে ওই ডাক্তার রেফার করবেন, আপনি একটু কার্ডিওলজি, একটু ইসিজি, একটু ইকোকার্ডিওগ্রাম, টিএমটি করাইলে ভালো। ঢুকে গেল অ্যাংজাইটি, ডাক্তার পেশেন্ট তো করাবেই, ডাক্তারবাবু বলেছে, কারণ ওই টেস্টগুলো আপনার ডাক্তারবাবুর কমিশনের সিস্টেম আছে, ব্যবস্থা আছে। আপনি করালেন, করানোর পর দেখা গেল আরো একটা কিছু সমস্যা বেরোলো। মানে ডাক্তার রোগ বলেনি, আপনিও রোগ বলেননি, মেশিন বলে দিয়েছে আপনি রোগগ্রস্ত, নাকি? হার্টের ডাক্তার বললো একটা ওষুধ আপনার রেগুলার খাইলে বালা, হার্টটা একটু বালা হয়, আর বালা হয়, আরেকটা হার্টের মেডিসিন ঢুকলো, আবার কোনো একদিন একটা কিডনি মেডিসিন ঢুকলো। তারপরে কি হলো, আপনি খাবার থেকে আগে ছিল ঔষধটা প্রয়োজনে, এখন ঔষধ থেকে ওষুধটা হয়ে গেল খাবার, মানে মুড়ির মতো খাচ্ছেন, সারাদিনে হাতে লেগে দেখবে যে এক মুখ মুড়ি, তখন ওষুধটা হয়ে গেল খাবার। আপনি দেখুন যারা এই মুড়ির মতো ওষুধ খায়, তাদের শুরুয়াতটা আপনি একটু অ্যানালাইজ করবেন আপনার বাড়িতে পরিচিত মহলে, যে লোকটা যে আমি ডেইলি 5টা ট্যাবলেট খাই, এই লোকটাকে জিজ্ঞেস করবেন যে এই 5টা ট্যাবলেট শুরু হয়েছিল কিভাবে।
দেখবেন গল্পটা ঠিক এরকম, যেখানে কোনো ওষুধের দরকার ছিল। ওই জায়গায় যদি এই প্রথম যদি কোলেস্টেরল যেদিন বেশি হয়েছে সেদিন যদি ডাক্তার শুধু বলে দিত আপনি মাংস খাবেন না, ঘি বাটার এগুলো খাবেন না, সকালে একটু হাঁটাহাঁটি করবেন, একটু এক্সারসাইজ করবেন, তাই কিন্তু ব্যাপারটা অনেকটাই সহজ হয়ে যেত। একটু আপনার ডায়াবেটিসের ব্যাপারটা বেশি আছে, তো আপনি একটু মর্নিং ওয়াক করবেন, চিনি খাওয়াটা বন্ধ করে দেবেন। এটুকু কথা বললে হয়ে যেত ব্যাপারটা, না রুগীটার কোনো টেনশন থাকতো এবং রুগীটা এটুকু ম্যানেজ করলে অনেকদিন ভালো থাকতো। কিন্তু ডাক্তারবাবুরা, কোন ডাক্তারবাবু আছে এইভাবে অ্যাডভাইস করে? ডাক্তারবাবু সবার আগে 7টা মেডিসিন লাগবে, তারপরে অন্য কথা বলবে। এই জন্য আগে প্রেসক্রিপশন আমরা দেখতাম তো ছোট ছোট টুকার মধ্যে দিত প্রেসক্রিপশন, মানে হসপিটালে তো আরো ভালো, যে দোকানে টোকা লাগে এরকম স্লিপের মধ্যে প্রেসক্রিপশন দিত, তারপর আসলে ছোট ছোট কাগজে প্রেসক্রিপশন দিত। আর এখন পুরো A4 সাইজ পেপার লাগে একটা প্রেসক্রিপশন। এখন সব ডাক্তারের প্রেসক্রিপশনের সাইজ দেখবেন পুরো A4 সাইজ। এর জন্য মোটামুটি পেজ একদম সিগনেচার আসবে একদম নিচে, মানে পেজ যদি তুমি বলবে না তারপর আবার পিটিও লাগে, তুমি স্টান করবে। মানে এই প্রেসক্রিপশনের সাইজটা বানিয়ে নিয়েছে এইভাবে যে আমাকে এমনিতে 7টা তো লিখতে হবে, প্রয়োজন থাকুক কি না থাকুক। যেহেতু আপনি এতগুলো ওষুধ খাচ্ছেন, সঙ্গে আপনি বলবেন একদিকে একটু গ্যাসের প্রবলেম, আবার ঢুকলো একটা ওমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, সকালে খাই নিবে একটা খালি। হ্যাঁ, তো এইভাবে করে এই হেলথ সিনারিওটা এইভাবে ডিজাইন করা হয়েছে। আগে এখন বাড়িতে একজন সুস্থ, আগামী নেক্সট জেনারেশন বাড়িতে প্রতিটা লোক ওষুধ থাকবে, প্রতিটা লোক 2-4 টাকা করে ওষুধ খাবে, প্রতিটা লোক। আমি ক্লিয়ার করতে পারলাম? কোলেস্টেরল মেডিসিন যেভাবে খাওয়ায়, যেমন আজকে যদি মনে করেন যে কোনো ওই পাপিয়া যদি লিপিড প্রোফাইল করানো হয়, কোলেস্টেরল বেশি দেখাবে, 100% বেশি, মানে গ্যারান্টি। ডাক্তারের কাছে গিয়ে বলো বলে আমি কোলেস্টেরল তো বেশি ওষুধ খাইতাম, ডাক্তার না দিত না। ডাক্তার জানে কোলেস্টেরল দিলে তোমার কোন জায়গাটা ওষুধ। কোনো কম বয়সী মেয়েকে দেখেছো কোনদিন কোলেস্টেরল মেডিসিন খেতে? মেয়েরা বা যারা মা হওয়ার মতো এইজে আছে এরকম জায়গায় কোলেস্টেরল, যতই কোলেস্টেরল বেশি থাকুক ওষুধ দিচ্ছে না, তার মানে দেখা গেল ওইটা নিয়ে চলতে পারে রুগী। বাট ওই জায়গায় যদি ও গিয়ে বলে আমার কোলেস্টেরল বেশি, সঙ্গে সঙ্গে ওকে ওষুধ দেবে। তুমি ভাব, তোমার তো অত কম বয়সে বা কোলেস্টেরল বাড়াই গেছে না, ওষুধ খাওয়াটা মানে ওই ওই মেয়ের ওদের হার্ট আর ওই হার্ট দুইটা ডিজাইন আলাদা, নট এট অল। আমি অন্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির আলোচনাটা এখন ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে যে যদি ওই জায়গাটাকে আমি প্রিভেন্ট করতে না পারি, আগামীতে আমরা প্রতিটা মানুষ অসুস্থ থাকবো। যার কথাটা মাথায় রেখে অর্গানাইজেশন অবজেক্টিভ নিয়ে আছে টু মেক সিটিজেন টু হেলদি। আজকে যদি এই লোকটা, একটা লোক যদি আমলা, অ্যালোভেরা, ননি, বিভিন্ন হেলথ প্রোডাক্টের উপরে এই জায়গায় এই ওষুধটা না খেয়ে এই লোকটা যদি এক বোতল ননি খেত, এক বোতল আমলা খেত, এই এক বোতল অ্যালোভেরা খেত, তো ঔষধের মতো, মুড়ির মতো ঔষধ এতগুলো আসতো না আগামী। আমি ক্লিয়ার করতে পারলাম কথাটা? এই যে শুধু আমলাটাই যদি 3 মাস খেতো, তার গ্যাসের সমস্যা থাকতো না, তার কোলেস্টেরলের সমস্যাটা অনেক কিছু, তার ডিফিকাল্টিস হতো না কিছু। ননি খেলে তার ঘুমের সমস্যাটা সলভ হতে পারতো, বাট এটা সারা জীবনও খেতে হতো না। বুঝতে পেরেছি কথাটা? তো অর্গানাইজেশন এরকম একটা অবজেক্টিভ নিয়ে আসছে। আমি যদি অবজেক্টিভ, বিক্রি তো অনেকেই করে, দেখুন আজকে মদ বিক্রি করে লোকে পয়সা কামায়, আর আপনি আমি ননি, আমলা, অ্যালোভেরা বিক্রি করে পয়সা কামাই। মহত্ব কোনটা? হ্যাঁ, অত নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে প্রচুর লোক নেটওয়ার্ক মার্কেটিং করে, বাট আমি নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য করি না যে কোনো কিছু বিক্রি করবো এবং পয়সা ইনকাম করবো। আমার পিছনে একটা উদ্দেশ্য আছে, আমি প্রতিটা লোককে শিক্ষিত করতে চাই, প্রতিটা লোককে স্বাস্থ্য দিতে চাই। কারণ উদ্দেশ্য কথাটা কেন আমি বারবার বলছি, দেখুন উদ্দেশ্য নিয়ে কাজ করার পিছনে ডেভেলপমেন্টের, গ্রোথের সম্পর্ক আছে। মনে করুন আপনি স্কুলে সবাই পড়াশোনা করেছেন, কিছু টিচার থাকে স্কুলে শুধু সময় মতো আসবে, সময় মতো যাবে, তাদের আসা যাওয়াটাই কাজ। ক্যালেন্ডার দেখবে, কোন দিন মাস পড়েছে, স্যালারি নেবে, পড়ানোর সঙ্গে কোনো খেয়াল থাকে না। এর জন্য কোনদিন ক্লাস করায়, কোনদিন ক্লাস করায় না, কোনদিন ক্লাসে গেল তো আধা ঘন্টা গল্প করে কাটাবে বা কোনো টপিক্সে ঢুকবে না, এরকম আছে টিচার? আছে কি নেই? এর জন্য। আর আরেকটা টিচার আছে, সে আপনাকে পড়ানোর জন্য, শেখানোর জন্য জান দিবে, এক কথাকে 10 বার বলে, না বুঝলে তোমরা অফিস রুম আইও, কমন রুম আইও,
নাকি না বুঝতে ভাষার যাই হোক অনেকভাবে প্রস্তাব দেয় যেন যে কোনো অবস্থাতে আপনি শিখতে পারেন। ইয়েস অর নো? রেসপেক্ট আপনি কাকে করেন ওই সময়টা থেকে? তার মানে ওই দুইজনই শিক্ষক কিন্তু দুইজনের উদ্দেশ্য আলাদা। ইয়েস অর নো? আমি ক্লিয়ার করতে পারলাম? যে শিক্ষক দুজনেই, ওদের চাকরি শিক্ষক, আপনি কি করেন? আমি স্কুলের শিক্ষক, এবং উনিও বলবেন আমি আপনি কি করেন, মানে স্কুলের শিক্ষক। শিক্ষক দুজনেই কিন্তু দুইজনের অবজেক্টিভ আলাদা আলাদা শিক্ষকতার পিছনে। ইয়েস অর নো? অর্থাৎ যার অবজেক্টিভ বেটার, যে অবজেক্টিভ যার বেটার বা অবজেক্টিভের পিছনে যার মহত্ব আছে সেই আগামীতে মহান হবে। ইয়েস অর নো? ওই শিক্ষকটা যদি কোনো কারণে ট্রান্সফার হয়ে যায় তখন স্কুলের স্টুডেন্টরা কাঁদবে। এই টিচারটা যদি কোনোদিন কিছু হয়ে যায় সবাই আফসোস করবে। ইয়েস অর নো? আর ওই যে শুধু তারিখ বলত বাচ্চা গেছে এমনি পড়াইতো না, সময় নষ্ট খালি গেছে, যারা পড়ায় কম গেলে বেশি করবে। ইয়েস অর নো? তো দুইজনের শিক্ষক কিন্তু অবজেক্টিভ আলাদা। একইভাবে আমার কোম্পানির অবজেক্টিভটাকে যদি আপনি লক্ষ্য করুন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি মার্কেটে অনেক আছে কিন্তু অবজেক্টিভ এরকম মহৎ অবজেক্টিভ নিয়ে কে আছে? অতএব আপনি এরকম একটা অর্গানাইজেশনে কাজ করছেন যার অবজেক্টিভটাই মহৎ। এরকম একটা মহৎ অবজেক্টিভ, একটা মহৎ অর্গানাইজেশন যে একটা মহৎ অবজেক্টিভ নিয়ে কাজ করছে, বেনিফিট এখানে আপনি কাজ করলে আপনার ডিটোরিয়েশনের কোনো সম্ভাবনা নাই যদি আপনি ওই অবজেক্টিভ নিয়ে কাজ করেন। ক্লিয়ার করতে বললাম? একইভাবে আরেকটা অবজেক্টিভ যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, প্রজিউমার, ক্রিয়েট কাস্টমার। প্রজিউমার মেক্স মানি আউট অফ ইয়োর এভরি এক্সপেন্ডিচার, প্রতিটা খরচা থেকে ইনকাম করা। আমার ডেইলি লাইফের যে খরচাটা, এই খরচা করে আমি এখান থেকে ইনকাম করতে পারি, জানি আমি। ও প্রজিউমার পারবে ওরা? আমি তো হ্যান্ড রাইটিংটা খুব ক্লিয়ার করছি না, যারা লিখছে তারা আবার বানান ভুল লিখবে। হ্যাঁ, তো প্রজিউমার মানে মেক্স মানি আউট অফ ইয়োর এভরি এক্সপেন্ডিচার। আপনি যে খরচাটা করছেন, যে খরচাটা দিয়ে আপনি ইনকাম করতে পারেন। এবং প্রতিটা বাড়িতে আজকে এখানে যারা বসে আছো কেউই তো আর টাটা আম্বানি ফ্যামিলির না, টাটা ফ্যামিলি না, আম্বানি ফ্যামিলি। পয়সার অভাব অনটন সবার বাড়িতে সবাই ফিল করে দিত। যদি 5,000 টাকা সেভিংস হয় বাবা খুব খুশি হয়, 500 টাকা সেভিংস হলে বাবা খুশি হয়। উনি যদি 10 টাকা কম করে সবজি আনতে পারে কিন্তু না, আজকে সস্তায় দিয়েছি। সস্তা মানে কত? 40 টাকা 30 টাকা দিয়েছি। এজন্য হয় কি হয় না, এতে বাবা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করে, করে কি করে না? তার মানে 10 টাকা আমার পরিবারের জন্য যথেষ্ট মূল্য রাখে। এই 10 টাকা যেদিন সেভিংস করে বাবা একদিন বেশ উৎফুল্ল হয়ে মার সঙ্গে গল্প করে, সস্তায় গেছে। কত পয়সা দিয়ে কিনলে 40 কিনলো, সস্তায় গেছে 30। এই দোকানে 23 টাকা কেজি, আমি কিনছি 22 টাকা কেজি, 1 টাকা কেজি কম। আর কি খুশি বাবা? আচ্ছা হয় কি হয় না, এই কথাগুলো শেয়ার হয় না বাড়িতে? হ্যাঁ, অমুক দোকানে 25 টাকা কেজি, অমুক দোকানে 22 টাকা কেজি, আমি 22 টাকা কেজি দোকান থেকে আনছি, আহ কি খুশি হয়েছে বাবা। হ্যাঁ, 2 কেজি মাল আনছে 306 টাকা পয়সা। মানে আমি আপনাকে ফিল করাতে করছি যে আপনার এই 6 টাকার জন্য কিন্তু বাবা ইম্পর্টেন্স ফিল করে। 2 টাকা কেজিতে কম, ওই 2 টাকা সেভিংসের জন্য বাবা চেষ্টা করে, মানে আপনার ফ্যামিলিতে পয়সার দরকার। এই দরকারটা প্রতিটা ফ্যামিলিতে আছে। বাট আমি প্রজিউমার কনসেপ্টে কিন্তু ওই 10 টাকা আমি অটোমেটিক সেভ করতে পারি। পারি কি পারি না? আমার এখানে আপনার বাড়িতে ইউজ করার মতো মেজরিটি প্রোডাক্ট, ঘুম থেকে টুথপেস্ট থেকে শুরু করে সব প্রোডাক্টই আমার কাছে আছে। ঠিক কথা বলে আগে ঠিক ঠিক করতে হবে না, ঠিক 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 ঠিক। হ্যাঁ, আচ্ছা নি তো কথা বলে ঠিক করলে ঠিক 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 করতে হবে, আমরা ঠিক করে বের করব। হইছে প্রতিটা বাড়িতে প্রজিউমার মানে প্রতিটা বাড়িতে ইনকাম, এই 10 টাকা 20 টাকা 2 টাকারও হিসাব বাবা করে, এবং ওই 2 টাকা কমতে 10 টাকা কম দামে জিনিস পেলে বাবা উঠল, আমার 10 টাকা রিকোয়ারমেন্ট আপনার ফ্যামিলিতে আছে। যে খরচাটা, যে সেভিংসটা আপনি ইজিলি করতে পারছেন। এটা তো আপনি যখন প্রোডাক্ট একটা নিচ্ছেন সেটা এমআরপি থেকে কমে পাচ্ছেন, আপনি একটা অ্যাকচুয়াল প্রাইসে পাচ্ছেন, 10 টাকা 20 টাকা তো কম এখানে পাচ্ছেন। তারপরে যখন আপনি ডিটেইলিংটা ওই ভলিউমে করবেন সেখান থেকে আপনি আবার কমিশন পাচ্ছেন। এটা যে প্রজিউমার, এখানে আলাদা আমি কিছু সেল করলাম না, আমি আমার কনজিউম যেটা করছি ওই কনজিউম থেকে আমি আর্নিং করতে পারি। এই কনজিউমকে আমি বাজার থেকে যেটা এমআরপি রেটে কিনবো, ওই রেটটা কিন্তু আমি এখানে অ্যাকচুয়াল প্রাইস মানে প্রতিটা প্রোডাক্টে 10 টাকা 15 টাকা 20 টাকা 50 টাকা পর্যন্ত কম আছে। আপনি এই 10 টাকা বাঁচানোর জন্যই কিন্তু বাবা দোকানে গিয়ে অনেক টায়ার্ড হয় না, বা 50 টাকা দিতে হবে, 40 টাকা দিবাই না, 5 মিনিট সময় নষ্ট করে 5 টাকা সেভ করার জন্য। এর জন্য করে কি করে না, যাবেন আপনি বাবার সঙ্গে দোকানে, দেখবেন 10 টাকা বাঁচানোর জন্য কত সময় নষ্ট হয় বাবা। হ্যাঁ, বাট এই 10 টাকা কিন্তু আপনার অটোমেটিক্যালি বেঁচে যাচ্ছে এখানে প্রজিউমার কনসেপ্টে। এর জন্য
তো অর্গানাইজেশনের টোটাল ওভারঅল যদি আমি দেখি অর্গানাইজেশন কি চাইছে, হেলথ ফর অল, এডুকেশন ফর অল, আর্নিং ফর অল। আমি স্বাস্থ্য চাই, শিক্ষা চাই, রোজগার চাই, এরকম একটা মহৎ অবজেক্টিভ নিয়ে আর একটা অর্গানাইজেশন মার্কেটে নেই। প্রচুর নেটওয়ার্ক কোম্পানি আছে, বাট ওই অবজেক্টিভ নিয়ে আর কেউ নেই। উই আর দ্য অনলি। এরকম একটা মহান অবজেক্টিভ নিয়ে উই আর দ্য অনলি। অতএব যে যাই আপনাকে অফার দিক, আমার থেকে বেস্ট আর কেউ নেই, কারণ এরকম অবজেক্টিভ নিয়ে কেউ কাজ করে। যেরকম বললাম শিক্ষক অনেক আছে, বাট ওই যে শিক্ষক যে যে বেস্ট কোয়ালিটির শিক্ষক, এরকম শিক্ষকের সংখ্যা মার্কেটে অনেক কম, যারা দাম দিয়ে পড়ায় স্টুডেন্টকে। এই জন্য আর নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অনেক আছে, বাট এরকম অবজেক্টিভ নিয়ে আর কেউ নেই এখনো। অতএব এরকম একটা প্ল্যাটফর্মে আপনি আছেন, আমি আছি, উই শুড বি প্রাউড। ক্লিয়ার? নেক্সট আমি আসছি যে কেন আপনি এই কাজটা করবেন। আমি হু বুঝলাম, হোয়াট বুঝলাম, লার্ন ইট, ডু ইট কেন করবো বুঝলাম, এখন হচ্ছে ভাই কেন করবো। আমি নেটওয়ার্ক মার্কেটিং কেন করবো? আমার কাছে তো আরো অনেক কিছু। আপনি যখন আছেন, যেমন ছেলেরা মেয়েরা যাই হোক, তারা একটা বয়সে গিয়ে কিছু না কিছু তো করবেন, এমনি এমনি কেউ থাকবে না। এই জন্য আপনি দোকান দিন, চাকরি করুন, যাই করুন, কিছু না কিছু তো আগামীকে করবেন। বাট আমি কেন বলবো যে নেটওয়ার্ক মার্কেটিং করবেন? এখন হচ্ছে আমি কিন্তু হচ্ছে আর্নিং করবো, ইনকাম তো আপনাকে করতেই হবে। বাবা মন দিয়ে পড়াশোনা করো, বড় হয়ে চাকরি করবে, এই করো, মানে আর্নিং করবে। চলো, চাকরিটা বাবা হয়েছে, চাকরি করবে। এখন আর্নিং আমি করবো কেন? কেন রোজগার করবো? কেন রোজগার করবো? सीधा लिखा हुआ हमारा इनकम है, पैसा क्यों चाहिए, रोजगार क्यों करना है, इनकम क्यों करना है, क्यों चाहिए? तो और उसे है ভগবানের যত সৃষ্টি আছে, ঈশ্বরের যত সৃষ্টি আছে, তার মধ্যে একমাত্র মানুষ যারা রোজগার করে, আর কেউ রোজগার করে। গরু রোজগার করে না, ছাগল রোজগার করে না, বাঘ সিংহ রোজগার করে না। হ্যাঁ, ওই আর যে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আরও রোজগার করে, বলে মনে হয় না। একটু পরে বলে জানি না তো রোজগার করে না। হ্যাঁ, ভগবানের সৃষ্টির কেউ রোজগার করে না, একমাত্র মানুষ রোজগার করে। কেন? হয় বেশি কঠিন প্রশ্নটা আমার তো লাগছে না। কেউ মাত্র কেন রোজগার দরকার, ইনকাম কেন দরকার? বাঁচার জন্য। আর খাদ্য বস্তু বাসস্থান লাগে, খাদ্য বস্তু, অন্ন বস্তু, বাসস্থান, বেসিক নিড, এটা করলে আমার টাকা দরকার। আর হ্যাঁ, ড্রিমস তো বেটা ইতো নাই নতুন কিছু, আগে কই জানতে ড্রিমস এটা স্মার্ট বিল ট্রেনিং এর কথা। ট্রেনিংগুলি মারো না, এমনি কোন না, সাধারণ মানুষের মতো। হ্যাঁ, বাদ দাও, এটা কিছু বুঝছি না। যদি অন্ন বস্তু বাসস্থান তো লাগবে, অন্ন বস্তু বাসস্থান তো লাগবে। আচ্ছা বাদ দিই, আর বেশি ড্রিমস টুল, সেটা স্মার্ট বিলের কথা। আমি অন্ন বস্তু বাসস্থানে যাই, বেসিক নিড আমার, বেসিক নিড আমার অন্য বস্তু। এখন এই মিনিমাম বেসিক নিড ফুলফিল করতে গেলে একটা টাকা লাগবে। কত? ব্যাপারটা হচ্ছে কত। আমি অন্ন, বস্ত্র, বাসস্থান, আচ্ছা বাসস্থান যদি আপনাকে নতুন করতে হয়, কোথায় করবেন? তেপান্তরের মাঠে, জঙ্গলের পাদদেশে, নাকি কোথায়? কোন একটা বাসস্থান আছে। যদি আপনি একটা উন্নত জায়গায় বাসস্থান করতে হয়, আইডিয়া আছে কারো টাকার পরিমাণটা? হ্যাঁ,
শিলচর আছে, শিলচর যদি আমি গুয়াহাটি কলিকাতা লন্ডন বাদ দেয়, শিলচরে যদি একটা মিনিমাম একটা 3 কাঠা জায়গা বা একটা ছোটখাটো বাড়ি, শুধু আমি লাক্সারি না, অন্য বস্তু বাসস্থান, ওই মিনিমাম 50 লাখ টাকা আছে স্যার। ওই পেয়ে 50 লাখ টাকায় ওই ন্যাশনাল এর গলির ভিতরে মানে পুকুর 50 লাখ টাকায় শিলচর টাউন ওই জায়গা আছে, মানে 3 কাঠা জায়গা হইলাম, পুকুর সারা জায়গা আছে 10 লাখ। 50 লাখ টাকা বাড়ি না জায়গা জায়গা আছে জায়গা আছে, আর বাড়ি বানাইতে হ্যাঁ আরো 50 লাখ স্যার। আরো 50 লাখ। তাহলে আমি 1 কোটি টাকা ধরলাম একটা বাসস্থান 1 crore। এটা কবের কথা? এটা 2021 এর কথা নাকি দা? 2021। তুমি বাড়ি বানাবে কবে? তুমি তো আজকে বানাই জানো, আজকে নাই ঠিক আছে। তুমি বাড়ি বানাবে তো 2040 এ নাকি দা? না কথাটা ঠিক বললাম? যদি আপনি একটা বাড়ি বানাতে যান, আপনার হিসাবটা আরো 20 বছর পর, 20-22 বছর বয়সে কেউ বাড়ি বানায় না। আপনার বাবা যেদিন বাড়ি বানিয়েছে, বাবার বয়স হতো একটা করতে ছিল, বাবার পৈতৃক সম্পত্তি কি আছে সেটা নিয়ে আমি কথা বলছি না। পৈতৃক সূত্রে 3 ভাই আছে, কালকে এমনিতে মারামারি কাটাকাটি করে যথেষ্ট হয়ে যাবে, হ্যাঁ। আর নাইলে এরকম একটা সিচুয়েশন আসবে যে আপনি পৈতৃক বাড়ি থাকতে পারছেন না। আমি আমার গ্রামের বাড়ি ধলাইতে, আমরা পৈতৃক বাড়িতে আমরা 3 ভাই কেউই থাকি, বাড়ি এমনি এমনি আছে, হ্যাঁ। ঈশ্বরের সৃষ্টি অন্য প্রাণীর জন্য ছেড়ে দিয়েছি, পোকা মাকড় মাকড়সা চেরা যে ইচ্ছা, হ্যাঁ। তো হতে পারে সিচুয়েশন আপনি এখন আজকে ডেটে যদি 1 কোটি হয়, সেটা আপনার সময় এটা কত দাঁড়াবে? কোথায় দাঁড়াবে অনুমানই করতে পারছি না। ধরুন অনুমানই আমি করতে পারছি না। আপনার যে যোগ্যতা আছে ওই জায়গায় আপনি যদি একটা ইনকাম করেন, নরমালি ইনকাম করেন, চাকরি করেন, অন্য কিছু করেন, কত টাকা ইনকাম করতে পারবেন পার মান্থ? আজকে বিএ পাস করেছেন, আপনি আর 5 বছর পরে বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, বা মাস্টার ডিগ্রি করেছেন, কত ইনকাম করবেন? 20, 30, 40, 50, 60 নাকি বেশি 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 না? আমি বেশি ধরলাম, আপনার ভালো, শুক্রের দশা ভালো, রাহু দশা ভালো, শনির দশা ভালো, সব ভালো, সব ভালো হলেও আপনি মাসে 50,000 টাকা ইনকাম করলেন নাকি? আচ্ছা 50,000 টাকা ইনকাম করলে এখান থেকে কত % সেভিংস হবে? বাসস্থান তো করবেন আপনি অন্য বস্ত্র ছেড়ে, অন্য বস্ত্র দেওয়ার পর তারপরে যেটা থাকবে সেটা দিয়ে তো বাসস্থান হবে নাকি? 50,000 টাকা রোজগার করলে এখান থেকে সেভিংস কত, মানে কত টাকা? 5,000 টাকা মাসে, মাসে 5,000 টাকা, বছরে 60,000 টাকা। চাকরি করবেন কত বছর? 30 বছর। 30 বছরে 18 লাখ টাকা কি হবে? বাসস্থান হবে, সেভিংস ধরলাম। মেডিকেল খরচা আছে কেন আবার? ওই যে মুড়ির মতো ওষুধ খাবেন, এই পয়সাটা তো ওই মুড়ির মতো ওষুধ খাওয়াটা তো ওই সেভিংস থেকে যাবে। বিয়ে শাদী অন্নপ্রাশনের গিফট ইত্যাদি ইত্যাদি ধরলাম। 18 লাখ টাকায় আজকের দিনে কোনো বাড়ি হবে? আজকের ডেটে তখনকার সময় হবে? তার মানে আপনার বাসস্থান গেল ফুটপাত, ফুটপাত নিবাসী শ্রীযুক্ত মুদ্রা, বাসস্থানের সুযোগ আছে আর আপনার কাছে? আমি বোঝাতে পারলাম কথা? একদম বেসিক নিড আছে, লাক্সারি বাদে। এখন আপনি বলছেন 50,000 টাকা আপনার 5,000 টাকা সেভিংস হবে, 50,000 টাকা আপনার 5,000 টাকা সেভিংস হবে না, উল্টা 5,000 টাকা ধার হবে। আসুন হিসাবে আছে। এখন হিসাবে আসি, আপনার 5,000 টাকা সেভিংস হচ্ছে না, 5,000 টাকা বেশি ধার হচ্ছে। একটা হিসাব আমরা তো দেখেছি, আমাকে স্মার্ট ব্লু এসটিপি করার সময় দেখানো হয়েছে 1940 তে 5 টাকা ইনকাম হলে চলতো, জানি না আমরা এটা? 1940 তে 5 টাকা ইনকাম করলে একটা ফ্যামিলি চলতে পেরেছে, অন্য বস্তু বাসস্থান, লাক্সারি না। 1960 তে এই ফ্যামিলিটাই 50 টাকা ইনকাম করলে চলতে পেরেছে, 1980 তে ওই ফ্যামিলিটা 500 টাকা ইনকাম করতে চলতে পেরেছে, না 2000 এ যদি দেখা যায় ওই একই ফ্যামিলি 5,000 টাকা ইনকাম করলে চলতে পেরেছে। আজকে 2020 সালে ওই ফ্যামিলিটাই 50,000 টাকা ইনকাম করতে লাগে মিনিমাম অন্য বস্তু বাসস্থানের জন্য। এর জন্য হিসাবটা ভুল বললাম? আজকে মোটামুটি একটা বাড়িতে 4টা মোবাইল আর একটা মিনিমাম একটা মোটরসাইকেল আর মিনিমাম একটা দুতলা যদি ঘর হয়, মিনিমাম 2টা বাচ্চাকে যদি ভালো স্কুলে পড়ায়, হ্যাঁ, যদি বাজার থেকে কিনে চাল খায়, রেশনে চাল না, হ্যাঁ, 50,000 টাকা লাগে।
দেখুন আপনার বাড়িতে এক্সপেন্ডিচার হিসাব করে দেখুন, আপনার ফ্যামিলি মেম্বার যে কজন আছে এবং কি আছে ইয়ারলি এক্সপেন্ডিচার। যদি এখান থেকে 50,000 টাকার মধ্যে যদি বললে না বাবা বলছে না এটা তো লাগে না 20,000 টাকা লাগে, আমি মানবো। আর সারা বছরের ওই এক্সট্রা খরচাগুলো, ঘর রিপেয়ারিং, ওষুধের খরচা, ট্রাভেলিং খরচা, বিয়ের খরচা, পূজার চাঁদা, সব মিলিয়ে মিলে ওই সেভিংসটা ওইখানে ঢুকে গিয়ে আলটিমেটলি বছর শেষে গিয়ে 50,000 খরচা হচ্ছে। ইয়েস অর নো? আমি বুঝতে পারলাম কথাটা? আজকে হয়তো মাসে বলবে 35,000, 30,000, 40,000 খরচা হচ্ছে, বাট 10,000 টাকা সেভিংস বছর শেষে গিয়ে ওই 10,000 টাকা আবার খরচা হচ্ছে কোন না কোন খাতে। আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ইয়ার দেখা গেল ঠিক 5-6 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আজকের ডে। আপনি যখন আমার বয়সে আসবেন, হাম দো হামারা দো, তখন অন্তত আরো কত, এখন বয়স কত তোমার? 18, মানে আরো 2 বছর পরে তোমার বয়স 38 হিসাবে গেলে হাম দো হামারা দো। নাইলে এক ইনকাম না করলে বেঁচে যাবে পিতামহ বিস্মতা করে। আর যদি ইনকাম করতে পারি ভেরি ন্যাচারাল ভাবে গেলে হাম দো হামারা দো। ইয়েস অর নো? আপনি ইনকামের চিন্তাটা তখন করবেন, এখন তো বাবা হোটেলে খাচ্ছেন, এখন তো ইনকামের টেনশন নেই, আপনার কোনো দায়িত্ব নেই, বাট চিন্তাটা তো আপনার তখন জন্য করতে হবে। ইয়েস অর নো? তখন আপনার ইনকাম কত দরকার। যদি হিসাবে যাই আমি, যদি 2020 এরকম একটা করে শূন্য বাড়ে, 10 টাইমস বাড়ে, তাহলে আরো 20 থেকে 2040 যদি করি, 50,000 যদি একটা শূন্য বাড়ে, কত দাঁড়াচ্ছে? হিসাব তাই বলে। এটা আমার বানানো কথা না, 2040 সাল আমিও দেখিনি, বাট টোটাল হিসাব বলছে 2040 সালে এই দরকার। আপনি ওই হিসাবটাকে অস্বীকার করতে পারবেন? এটা তো আমার আপনার বানানো কথা নয়। ইতিহাস যা বলেছে তার যদি আমি এক্সটেনশন টানি, যেটা আজকে আমরা যখন বিজনেস আছি 2006 সালে বলেছিলাম 2020-এ 50,000 লাগবে, অনেকে বলছে কত টাকা বিক্রি হবে, আজকে 50,000 হয় না। যদি কারো 4 হুইলার থাকে তো 50,000 হবে না। এই 50,000 শুধু অন্ন বস্ত্র বাসস্থান মিনিমাম। প্রতিটা জায়গায় 50,000 যদি ইনকাম হয় মাসে, তাও প্রতিটা জায়গায় আপনার ট্যাক্স দিয়ে কাজ করতে হবে। রেস্টুরেন্টে দেখলে আপনাকে আগে এমআরপি ফুডের আইটেমের রেট দেখতে হবে, কাপড় কিনতে গেলে আগে রেট ট্যাগটা দেখতে হবে, মোবাইল কিনতে গেলে আগে দাম জিজ্ঞেস করতে হবে, যে কোনো জিনিস কিনতে গেলে আগে দাম জিজ্ঞেস করতে হবে। 50,000 যদি ইনকাম, তাও এই হিসাব গেলে যদি অন্য বস্ত্র বাসস্থান 2040 সালে দরকার 50 লাখ, 5 লাখ হিসাব বলছে, আমি বলছি না। আপনি বিশ্বাস না করলেও সেটাকে 50 বিশ্বাস, 5 লাখ বিশ্বাস করছেন না, 2.5 লাখ তো বিশ্বাস করতে হবে নাকি? 2.5-3 লাখ টাকা তো লাগবে, 5 লাখ টাকা না লাগবে। এখন আপনার কাছে কি এই যোগ্যতা আছে মাসে 2.5-3 লাখ টাকা ইনকাম করবেন? আপনি কি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন, স্ট্যান্ড করেছিলেন? আপনি কি হায়ার সেকেন্ডারি পড়াশোনা করছেন, একদম টপার হয়েছেন? আপনার ফ্যামিলিকে ওই হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করার মতো যোগ্যতা রাখে? আপনাকে কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে বিজনেস করার ক্ষমতা রাখে আপনার ফ্যামিলি? তো আপনি 50,000 টাকা, 5 লাখ টাকা, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা ইনকাম করবেন কিভাবে? রাস্তা কি আপনার কাছে? হোয়াট ইজ দ্য ওয়ে? এখানে যারা মেয়েরা আছেন ওরা তো ভেবেছেন আমার আর চিন্তা কি, আমি তার বেটা কান্দ দিব, যে আপনারা কান্দ লইব এর ক্ষমতা আছে 7 লাখ টাকা পাওয়া। হ্যাঁ, যে আপনাকে কাজে নেবে, যে দায়িত্ব নেবে, তার কি ক্ষমতা আছে 5 লাখ টাকা ইনকাম করার? মার্কেটে কয়টা ছেলে আছে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে? মার্কেটে যতগুলো আজকে বিবাহ উপযুক্ত ছেলে আছে তারা কয় টাকা ইনকাম করে? 20, 30, 40, 50। যে লোকটা আজকে 50,000 ইনকাম করে সে কি 2040 সালে 5 লাখ টাকা ইনকাম করতে পারবে? প্রথম তো কাঁধে উঠাবে, তারপরে তো চরম তলে। ঠিক বললাম না ভুল বললাম? কথাটা শুনতে বিশ্রী লাগছে, বা কথাটা কি অমূলক? সংসারে আজকে বলবে ছেলেটা খারাপ, বাবাকে দেখে না। বাবাকে কেন দেখে না? পয়সা দেওয়া হয় না। নিজের বেতন দিয়ে, নিজে যে বেতন পায় সেটা দিয়ে নিজের তন ভরতে পারে না, বাবার তন কি করে ভরবে? এই জন্য বাবাকে দেখে না, মাকে দেখে না, ভাইকে দেখে না, কাউকে বউকে দেখবে না। সংসারে যতটা ঝগড়া হয় আপনার বাড়িতে লক্ষ্য করবেন, মা বাবার মধ্যে যত মনোমালিন্য হচ্ছে, যত বাড়িতে বাড়িতে ছোট ছোট ঝগড়া হচ্ছে, সবটার পিছনে ঘুরে ফিরে একটাই কথা, পয়সা। শ্বশুরবাড়ির তোর, আমার শ্বশুরবাড়ির তোর কোনো কিছু অনুষ্ঠান, কম দামে কিছু গিফট দিলে বউ চাপা করবে, যত দরকার হইব না ওই বউ মালটার কত পয়সা, যদি কার্ডটা দিয়ে আমাদের তোমার যেটা ভালো লাগে কিনা দিলাম, আহা নর্মাল তো। ভেরি ন্যাচারালি আপনি লক্ষ্য করবেন, একদম প্র্যাকটিক্যাল কথা বাদ দিয়ে ছোট 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 কনফ্লিক্টগুলোকে লক্ষ্য করবেন। হ্যাঁ,
বাবা ঝগড়া করছে কার সঙ্গে? দুধওয়ালার সঙ্গে, সবজিওয়ালার সঙ্গে, দোকানদারের সঙ্গে। হয় এরকম প্রচুর সুন্দর ঘুরে ফিরে দেখবেন ওই 2 টাকা 5 টাকা 10 টাকা টমাটো। এর জন্য মানে যে 80% ফ্যামিলিতে 80% অশান্তির মূলে একটাই কথা, অভাব। নাকি দিদি ভুল বললাম? সত্যি কথা বলো। ওই অশান্তিতে যেন তোমাকে পোহাতে না হয়, যার জন্য তোমাকে ওই ব্যবস্থা আজকে থেকে চিন্তা করতে হবে, যার জন্য নেবে। ওই ইনকামটা তুমি একার দ্বারা করা সম্ভব নয়, বাট সবাই মিলে করবে। ওরা সত্যি বললে ওই ইনকাম লাগবে, ওই ইনকামটা তোমার একার দ্বারা কখনোই সম্ভব নয়, বাট ওই টাকাটা ইনকাম করা সম্ভব যখন যে কাজটা সবাই মিলে করবে। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি ওই সুবিধাটা দেয়। এন্ড স্মার্ট গ্লো প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড আজকের ডেটে 6 লক্ষ টাকা সিলিং ইনকাম দিচ্ছে সেকেন্ডারি কমিশন। বিজনেস ভলিউমে যেটা প্রাইমারি কমিশন দিচ্ছে সেটার কোনো ভলিউম নেই, কত টাকা ইনকাম করতে পারবে। আগামী 2020 সাল আসতে আসতে কোম্পানি আরো কত ইনকাম দেবে আমিও জানি না। হ্যাঁ, ফার্মিং কোম্পানি হয়তো 50 লাখ টাকা ইনকাম করার সুযোগ করে দেবে। আজকে দরকার 50,000, কোম্পানি সুযোগ দিচ্ছে 6 লাখ 7 লাখ 10 লাখ ইনকাম করার। অন্য বস্তু বাসস্থানের জন্য 50,000 দরকার, বাট কোম্পানি আজকে আমাকে সুযোগ দিচ্ছে 5 লাখ 7 লাখ 10 লাখ আপনার ইচ্ছা মতো ইনকাম করতে পারছেন। 2020 সাল পরে কোম্পানি আরো হয়তো এত সুযোগ আনবে যেখানে আপনি হয়তো 50 লাখ টাকা 1 কোটি টাকা পার মাসে ইনকাম করার সুযোগ করে দিতে পারে কোম্পানি। এর জন্য কারণ আগে যে ইনকামটা আমরা করেছি, যত দিন যাচ্ছে কোম্পানি ইনকাম কমিশন সব বাড়াচ্ছে, ইনকাম প্ল্যান বাড়াচ্ছে, মানে ইনকাম ভলিউম বাড়ানো, ইনকাম বাড়ার জন্য কোম্পানি সুযোগ করে দিচ্ছে। আগামী দিন আপনার রিকোয়ারমেন্ট হলে কোম্পানি আরো সুযোগ করে দেবে ইনকাম বাড়ার। ভেরি ন্যাচারালি তার মানে স্মার্ট গ্লো প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড এন্ড নেটওয়ার্ক মার্কেটিং একটা সুযোগ যেখানে আপনি আপনার ওই নিড ফুলফিল করতে পারেন। অন্যথায় বাসস্থান ভুলে যান, আর অন্য বস্ত্র কোন রকম বস্ত্র আর যেটা লাগে আমার সুন্দর লাগে না, দেখতে লাগতো না, লজ্জা নিবারণের জন্য শুধু বস্ত্র লাগে নাকি? দেখুন মার্কেটে প্রচুর আছে। আজকে আপনার একটু সামর্থ্য আছে, আপনি গিয়ে দেখছেন ড্রেসটা সুন্দর লাগে কিনা। আর মার্কেটে এখন একটা ক্যাটাগরি আছে যারা শুধু লজ্জা নিবারণের জন্য কাপড় লাগায়, সুন্দরের কথাটা ভাবতে সুযোগ নেই কারণ। যে ডে লেবার সে মাসে ইনকাম কত করে? হ্যাঁ কত? 6,000। ডে লেবারের রুজ কত? 500 টাকা, 400 টাকা, 500 টাকা। টাউনে একটা ডে লেবার 500 টাকা। 500 টাকা যদি 30 দিন কাজ করে কত টাকা ইনকাম করে? কম করে। বাট 5000 টাকা ইনকাম করার পর কিন্তু অন্ন এবং বস্ত্র ব্যাপারে তার চয়েস দেখার কোনো সুযোগ তার কাছে নেই। এই জন্য সে পেট ভরার জন্য শুধু খায় এবং লজ্জা নেওয়ার জন্য বস্ত্র পরে। এই জন্য তাহলে কেন সে পাচ্ছে না? আজকের ডেটে দরকার 50,000, সে করে 15,000, যার জন্য তাকে অন্য বস্ত্র চয়েস করার সুযোগ তার কাছে নেই। কালকে আপনার সময় দরকার পড়বে 5 লাখ, আনকি আপনি ইনকাম করছেন 50,000, আপনার কাছে অন্য বস্ত্র চয়েস করার সুযোগ থাকবে? থাকবে না। অথবা আপনি যতই আয়না দেখুন ঘুম থেকে উঠে মাল না থাকলে কিছু থাকবে না। ঘরে আয়নাতে দেখি তো দেখি, যদি কোন জায়গায় বাইক থামা থাকে এটাতে গিয়ে দেখি কি দেখেন, মুখস্থ হয়ে গেছে তো চেহারাটা কোথায় কি আছে। আপনার চেহারাটা সবচেয়ে বেশি মুখস্থ আপনারই হয়েছে। অন্য কারো চোখে পড়ে না, কিন্তু আপনি জানেন এখানে নানি কত কিছু জানেন, মুখস্থ হয়ে গেছে চেহারা দেখতে দেখতে। যদি মাল না থাকে আপনি চেহারা দিকে তাকাবেন না, তখন চুলে দাড়ি ঠিক থাকবে না। তখন তা বুঝবে দাড়ি কাটো না, দাড়ি থাকলে আমি না আয়না থাকার সুযোগ থাকবে না, আয়না মধ্যে পাবে আপনাকে। তাহলে আজকের এই রিকোয়ারমেন্ট আপনার, আমি আপনাকে ইনকাম কত করবো আমি জানি না, বাট আমি দেখিয়ে দিলাম এই আপনার রিকোয়ারমেন্ট, এবং যেটা সমাধান আপনাকে একমাত্র SBPS লিমিটেড আপনাকে দিতে পারে। এখন আপনি বিচার করুন আপনি কেন। নাম্বার 1। নাম্বার 2, আরেকটা কথা হচ্ছে ফ্রিডম। আজকে আফগানিস্তান থেকে লোক পালাচ্ছে কেন? হ্যাঁ হামলা করছে তো থাকুক না, এত মারতো না, এমনি মারবো নি কেন? হ্যাঁ এখন তালিবানের যে সমস্যাটা হচ্ছে আফগানিস্তানে, মানে এখন আপনি যা করবেন তাদের মতো করে করতে হবে। মেয়েরা স্কুলে যেতে পারবে না, পারবে না। মেয়েরা চাকরিতে যেতে পারবে না, তো পারবে না। চুলের স্টাইল আপনি এরকম করতে পারবেন না, তো এরকম করতে পারবেন না।
অর্থাৎ এখন এই ইয়েটা আগে দিয়েছিল যে ওই চুল ওয়েস্টার্ন স্টাইলে চুল কাটতে পারবে না, মানে এভরিথিং অন্যের ইচ্ছায় চলতে হবে। বেসিক মানে সমস্যাটা যে জায়গায় আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারবো না, সব অন্যের ইচ্ছায় চলতে হবে, আর ওই জায়গাটাই সবসময় মানুষের কাছে পেইনফুল। আমি বুঝতে পারলাম কথাটা? এখন আপনি যখন একটা চাকরিতে যাচ্ছেন, আপনার ইচ্ছায় কাজ করছেন না অন্যের ইচ্ছায়? হ্যাঁ, আপনি কখন অফিসে যাবেন, কি কাজ করবেন, কত সময় অফিসে থাকবেন, ফিল্ডে কখন কখন যেতে হবে, কতটা ফাইল আপনার পুট আপ করতে হবে, কোম্পানিকে কত আর্নিং দেখাতে হবে, আপনার টার্গেট কি, এভরিথিং অন্যের ইচ্ছায়। এর জন্য তার মানে একই কথা, এই জায়গায় আপনার কোনো ফ্রিডম নেই। এর জন্য তখন যখন অন্যরা যখন আপনাকে আশীর্বাদ দেয়, বাবা মন দিয়ে পড়াশোনা করো, বড় হয়ে চাকর হবে, মানে চাকরি করবে, একই কথা, ল্যাঙ্গুয়েজটা বদলালে চাকর হবে। তো যখন আপনি জানেন না কিন্তু চাকরিতে কি করতে হয়, হ্যাঁ, যখন করবেন কিছুদিন পরে মনে করবেন, উপায়ও নাই। যত লোক চাকরি করে তাদেরকে জিজ্ঞেস করুন কেমন ফাটাফাটি আছে, দেখুন তাদের চেহারা দিয়ে তাকে কত ফাটাফাটি আছে, হ্যাঁ? সবাই চাপে পড়ে, বাধ্য হয়, ইচ্ছা নেই, উপায়ও নেই, থাকারও ইচ্ছে নেই, করারও ইচ্ছা নেই, কিন্তু ছাড়তেও পারছি না, হাত ছাড়লে খাবো কি, এরকম একটা ভাব। হ্যাঁ, আফগানিস্তানে অনেক লোক পালিয়েছে, যারা পালাতে পারেনি তারা তো থাকবে, বাধ্য হয়ে থাকবে, একটা কষ্টকর জীবনযাপন করবে। ইয়ে শুনল, তাহলে স্বাধীনতা না থাকলে এরকম একটা জীবনটা কাটবে, বাট কষ্টকর জীবনযাপন হবে। ইয়ে শুনল, আপনি যখন 50 টাকা ইনকাম করবেন কোন একটা অর্গানাইজেশন আন্ডারে, আপনি অন্যের কথায় চলবেন, আপনার স্বাধীনতা নেই, সেই আপনি জীবন কাটাবেন, একটা কষ্টকর জীবন কাটাবেন। ইয়ে শুনল, চয়েস আপনার। বাট আজকে নেটওয়ার্ক মার্কেটিং বা একটা ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক মার্কেটিং আসবেন, আপনার বিজনেস আপনার কাছে স্বাধীন, আপনি কখন কি করবেন ডিসাইড আপনি করবেন, আমি না। আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনার কোনো অসুবিধা আছে, আপনি 3 দিন কাজ করতে চাইছেন না, পারছেন না, কেউ আপনার চাকরি থেকে তাড়াবে না। বাট বিভিন্ন সময় বিভিন্ন ছেলেরা থেকে এডুকেটেড ছেলেরা বাইরে অন্য কোম্পানিতে চাকরি করে, যেটা না বোনের বিয়েতে আসতে পারে, না বাবা মারা গেলে আসতে পারে, এরকম তো ঘটনা ঘটে। এই জন্য বাট নেটওয়ার্ক মার্কেটিং বা আপনি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস করবেন, আপনার কাছে ওই জায়গাটা আপনি স্বাধীন। আপনি স্বাধীনতা যদি থাকে তবে জীবনটা ভোগ করতে পারবেন। এই জন্য পয়সা চাই, সঙ্গে স্বাধীনতা চাই। প্রচুর পয়সা আছে কিন্তু স্বাধীনতা নেই, আর স্বাধীনতা আছে পয়সা নেই, কোনটাই জীবনটাকে ভোগ করার সুবিধা। জীবনটাকে ভোগ করতে গেলে দুইটা জিনিস আপনার আছে, একটা হচ্ছে পয়সা, একটা হচ্ছে স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। ক্লিয়ার করতে পারলাম? নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি বা স্মার্ট বিল প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড আপনাকে দুইটা ফ্যাক্টর দেবে, যেটা হচ্ছে আপনার পয়সা যতটুকু প্রয়োজন তার থেকে অনেক বেশি দেবে। আজকে আমাদের সিনিয়ররা যারা 5 লাখ 6 লাখ 10 লাখ টাকা ইনকাম করে, আজকের ডেটে মাসে 5 লাখ টাকার দরকারই নেই, খরচা করার জায়গায় নেই। আমি যদি আপনাকে বলি মাসে 5 লাখ টাকা খরচা করুন, আপনি জায়গা পাবেন না শিল্পে দাঁড়িয়ে, কি খরচা করবেন? হ্যাঁ, কত ড্রেস কিনবেন, কত খাবার খাবেন? মাসে 5 লাখ টাকা খরচা করতে পারবেন না যদি প্রতি মাসে এটা আসে। বলে গাড়ি নেই, গাড়ি কিনে নিলাম, হ্যাঁ, বা এই ড্রেস নেই কিনলাম, জুতো আরো 10টা কিনে নিলাম, বাড়ি না হয় পয়সা জমি 1 সময় কিনবে, কিনে নিলাম, গাড়ি কয়টা কিনবেন, কি করবেন? 10 টাকা 5 লাখ টাকা খরচা করতে পারবেন না। কোম্পানি আজকে এত উঠবে, আজকে রে যেদিন আমার 5 লাখের দরকার পড়বে, হতে পারে কোম্পানি 50 লাখ দিচ্ছে মাসে। অতএব যা চাই তাতে অনেক বেশি দেবে। নেটওয়ার্ক মার্কেটিং আমাদেরকে যা দিয়েছে, যা ভাবিনি তাও দিয়েছে। ফরেন ট্রিপ মিডল ক্লাস কোনদিন ভাবে না, বিদেশ যাত্রা হবে কোনদিন, খুব বেশি হলে যদি বাংলাদেশ আত্মীয়তাটা তৈরি হয়, মাসির বাড়িতে একবার যেতাম বাংলাদেশ, তাও বিনা বাস্তবে। ফরেন ট্রিপ ভাবি না আমরা, নাকি? বাট এখানে এমনি এমনি হয়। লাস্ট ইয়ার 19-এ যখন ইন্দোনেশিয়া গেলাম, জানিও না ইন্দোনেশিয়া হয়েছে বলে। এটা আমি ইন্দোনেশিয়া কিছু আমার নাম এমনি এমনি হয়। ইন্দোনেশিয়া গেলাম এবং সারপ্রাইজিংলি আমি নিজেই জানি না। আমি ঠিক আছে অমিতে আমার বলছি, বিদ্যা তোমার নাম দেখি ইন্দোনেশিয়া কি, মানে আমার নাম কেমনে জানি না, এমনি এমনি।
অনেক কিছু 5 স্টার হোটেল আপনি ভাবেননি জীবনে কোনদিন 5 স্টার হোটেলে থাকবেন, যখনই কোন জায়গায় কোনদিন হোটেলের দরকার পড়েছে বাবা সবচেয়ে সস্তা হোটেলটা খুঁজেছে নাকি ভাবেননি, এরকম যেটা ভাবেননি তাও হবে। অর্থাৎ ইনকাম এন্ড ফ্রিডম দুইটা একসঙ্গে আপনার কাছে আছে, সুযোগ আছে, অপশন আপনার কাছে, আপনি করতে চাইলে করবেন, না চাইলে আপনার কথা, আমি আপনাকে বাধ্য করতে পারি বা এই হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট। আমি আপনাকে দেখিয়ে দেওয়াটা আমার কাজ, যে আগামী দিন এই আপনার রিকোয়ারমেন্ট, যারা অন্যের কাজে উঠবেন তারাও ভেবে নিন ভালো থাকতে গেলে আপনাকে ইনকাম করতে হবে। আপনার দায়িত্ব যে নেবে সে 5 লাখ টাকা ইনকাম করতে পারবে, সেই ক্ষমতা এখনো অনেকেরই মার্কেটে নেই। এই জন্য অতএব 5 লাখ টাকার মধ্যে 2 লাখ টাকা আপনার ইনকাম করতে হবে, নাহলে আপনি সংসারে মাথায় থাকবেন না, চরণ তলে। আগে শীত থাকতো, এখন পার্বতী থাকবে, ইনকাম করতে না পারবে, আর ইনকাম করতে পারলে মাথায় থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? কথাটা আজকের ডেটে কেন ঠিক, আপনি পেপার খুলে দেখবেন, যে কথাটা আমি সবসময় বলি, পেপারে যতটা বধূ হত্যার খবর আসে একটাও দেখবেন না আনার বনু অমুক কলেজের লেকচারার, ইউনিভার্সিটির লেকচারার, খুব বড় ডাক্তার, বধূ হত্যা হয়েছে, পাবেন না একটাও খুঁজে। আপনি যতটা বধূ হত্যার খবর পাবেন সব আনপ্রোডাক্টিভ, তাই মনে করে পয়সা ইনকাম করেন। সূক্ষ্ম মাথায় বিচার করবেন, যার জন্য আপনাকে ইনকাম করতেই হবে। আপনাকে যদি সুস্থভাবে, স্বাধীনভাবে, ভালোভাবে বাঁচতে হয়, ছেলে বলুন মেয়ে বলুন, এটাই ফ্যাক্ট। আগামী দিনে এটাই হবে। আজকেই তো মার্কেট, একটা সময় মানুষের সুন্দর দেখে বিয়ে করতে, আজকে চাকরিয়ান খুঁজে, চাকরিয়ান হলে একটু সুন্দর কমইল চলবে, কর কি কর না, এটার দিদি মনিটা এমনি মার্কেট এখন চলে। পয়সা থাকলে সুন্দর কম হলেও চলে, এখন ডিমান্ড এসে গেছে। আগামী দিন বলবে ইনকাম নাই, বিয়েই করবেন। আজকে একটা ছেলে ইনকাম করে না, কেউ বিয়ে করবে কোন মেয়ে? একটা ছেলের যদি ইনকাম না থাকে কোনো বাবা মেয়ে বিয়ে দেবে না। মেয়ে যত প্রেম প্রেম করুক, যখন দেখবি ইনকাম নেই বিয়ে করবে না, সমান পার্টি মেরে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? একটা ছেলেকে যেভাবে বিচার করা হয় ইনকাম না থাকলে গুড ফর নাথিং, কালকে একটা মেয়েকে বিচার করা হবে ইনকাম করে না, গুড ফর নাথিং। সময় আসছে, ওয়েট করুন। তো আর্নিং কনসেপ্টটা সবার মাথায় ঢুকাতে হবে। এখন আর্নিং এর জায়গাটায় আপনার যোগ্যতা থাকলে আপনি আর্নিং করবেন, অন্য সেক্টরে যান, যদি চাকরির ব্যাপারটা আসবে, আপনি কতটুকু কোয়ালিফিকেশন কি, আপনার ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, আমরা কেউ কিছু জিজ্ঞেস করবো না। আপনার কোয়ালিফিকেশন কি, আপনার স্মার্টনেস কতটুকু আমরা তৈরি করে দেবো। আপনার বিজনেস করার জন্য, ইনকাম করার জন্য যতটুকু আপনার যোগ্যতা দরকার, যতটুকু আপনার কমিউনিকেশন স্কিল দরকার, যতটুকু আপনার নলেজ দরকার, সেটা আমরা এখানে তৈরি করে দেবো। আপনার কোয়ালিফিকেশন যাই থাকুক। এই জন্য আপনি করবেন, ফ্রিডম আছে, ইনকাম আছে। কিন্তু ফ্রিডম ব্যাপারটা যেটা বললাম আমি, স্বাধীনতা আছে, এই স্বাধীনতা কিন্তু বিজনেসের শুরুতে নয়। আপনি আজকে অ্যাডমিশন নিয়ে কালকে যে বললেন আমি তো স্বাধীন ব্যবসা করি, সিনিয়রে বলে দিতে লাগবে না, যেতে লাগবে। স্বাধীন এখন আপনি হননি। আপনার স্বাধীন হওয়ার জন্য আপনার কাছে 20, 30, 40, 50 1 লাখের টিম লাগবে, তারপরে আপনি স্বাধীন। তার আগে স্বাধীনতা পেতে গেলে সংগ্রাম করতে হয়। তো এজন্য আমি অন্য কোন সেক্টরে আপনি 30 বছর সংগ্রাম করে স্বাধীনতা পাবেন না। দেখবেন চাকরির ক্ষেত্রে আপনি 30 বছর 25 বছর চাকরি করে আপনি স্বাধীনতা পাবেন না, সম্ভব না। বাট এখানে 5 বছর সংগ্রাম করে হয়তো স্বাধীনতা পেয়ে যেতে পারে, সম্ভব না। আমি স্বাধীনতা বললাম মানে আজকে থেকে যদি আপনি স্বাধীনতাকে উপভোগ করতে থাকেন তবে আপনি স্বাধীনতা কোনদিন পাবেন না, কালকে আপনাকে ছেড়ে যেতে হবে। ইনিশিয়ালি যখন মতো আপনি বিজনেস শিখতে পারছেন না, বিজনেস করতে পারছেন না, বিজনেসের এই গ্রোথ আসছে না, বিজনেসের অটোমেটিক ইনকাম আসছে না, ততক্ষণ পর্যন্ত আপনাকে সিনিয়র যা বলে, সিস্টেম যা বলে সেই মতেই আপনাকে অর্ডার মেনে চলতে হবে। যেমন একটা চাকরিতে একটা মানুষ শুরুতে করে, বুঝতে পারলাম কথাটা? এই করে করে যখন আপনি শিখে যাবেন, ইন্ডিপেন্ডেন্টলি যখন বিজনেস করা শিখে যাবেন, ইউ আর এন ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে আপনি ইন্ডিপেন্ডেন্ট বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে আপনি ফর্ম ফিল আপ করেছেন। বাট আজকে আপনি ইন্ডিপেন্ডেন্ট এখনো না, কারণ আপনি এসটিপি জানেন না, আপনি ফলো আপ জানেন বলে না, দেখুন আমি কাজের জন্য অন্যের উপরে ডিপেন্ডেন্ট। এজন্য যতদিন পর্যন্ত আপনি অন্যের উপরে ডিপেন্ডেন্ট কাজের জন্য, ততদিন পর্যন্ত আপনি অন্যের করা দিন, অন্যের কথা চলতে হবে। ফ্রিডম আপনি তখনই যখন সব কাজ আপনি নিজে করতে পারছেন সঠিকভাবে। ক্লিয়ার করতে পারলাম? যখন আপনি সব কাজ সঠিকভাবে নিজে করতে পারবেন তখনই কি আপনার বিজনেসের ভলিউম আসবে, বিজনেসের গ্রোথ আসবে, আপনার টিম আসবে, অটোরান ইনকাম আসবে, তখন আপনি নিজেকে স্বাধীনভাবে ইউটিলাইজ করতে পারবেন। তখন ইনকাম আসবে, স্বাধীনতা আসবে, এখন না। এই কথাটাকে মিস ইউজ করলে অনেকেই মিস ইউজ করে। আমার ব্যবসা আমি পয়সা দেন না, ভালো লাগে না, আজকে রই দিচ্ছে, আজকে যেটা আমার ভালো হবে।
এসটিবি বুঝলাম এটা আইতো আইসে না রাজ্যে আছে নো, তখন আপনাকে গাইডলাইন মানতে হবে সিনিয়র যে এই বিজনেসটা জানে কিভাবে করতে হবে। ক্লিয়ার করতে পারলাম কথাটা? এখন এই বিজনেসে এত কিছু আসবে আমি জানি, তারপরে আরেকটা কথা আসবে তা হাউ কিভাবে করতে হয়। আপনাকে 4 বেসিকের ট্রেনিং এখানে সবারই কম বেশি একটা হয়ে গেছে, যাদের একজনের হয়নি তাও হয়ে যাবে, আমি 4 বেসিকে ঢুকছি না। বা একটা সহজ কথা, আমি একটা ব্যবসা করি, ব্যবসাতে আমাকে কিছু বিক্রি করতে হবে, বুঝলি তো কথা? চাকরিতে আসে বেতন স্যালারি, আর বিজনেসে আসে প্রফিট। এজন্য চাকরিতে স্যালারি আসবে, বিজনেসে আসবে প্রফিট। প্রফিট আসবে মানে আপনার যেটা ইনকাম আসবে দ্যাট ইজ প্রফিট। এজন্য প্রফিট তখনই আসবে যখনই সেল হবে। বিক্রি ছাড়া তো প্রফিট আসে না। আপনি বিজনেস করছেন, আপনি তো চাকরি করছেন না এখানে। ব্যবসা মানে ব্যবসা থেকে যে ইনকাম হয় সেটাকে বলে প্রফিট। প্রফিট তখনই আসবে যখন কিছু সেল হবে। যতটা লোক বিজনেস করে সবাই কিছু সেল করে এবং প্রফিট। এখন নর্মালি যারা বিজনেস করে কি হচ্ছে, একটা দোকান নিয়ে বসছে, এই দোকানের মধ্যে 12 ঘন্টা ডিউটি করছে, হয়তো 5 লাখ 10 লাখ 20 লাখ টাকার প্রোডাক্ট উঠিয়ে রেখেছে, 12 ঘন্টা এখানে বসে আছে, তারপরে গিয়ে কিছু বিক্রি করছে, তারপরে সে ইনকাম করছে। এই হচ্ছে সবার বিক্রি। এখন এই একটা রুম নেওয়ার জন্য টাউনের মুখে একটা রুম নিতে গেলে 2 4 5 10 20 লাখ টাকা জায়গা অনুযায়ী খরচা করেছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা সালামি দিয়েছে, মাসে 10 15 20 20 25 30 হাজার টাকা ভাড়া দেয়। এজন্য একটা হিউজ লেভেলের ঘর ভাড়া দেয়, ঘর নিতে গেলে একটা হিউজ টাকা খরচা হয়েছে, বা নিজে যদি জায়গা থেকে ঘর কনস্ট্রাকশন করতে গিয়ে হিউজ টাকা খরচা করেছে। এই করে একটা বসার জায়গা তৈরি করেছে এবং এখানে সে 12 ঘন্টা বসে, সঙ্গে সে একটা হিউজ ভলিউম মানে হিউজ ভলিউমের একটা প্রোডাক্ট সে এখানে রেখেছে, রেখে ওইগুলোর মধ্যে বসে থাকে, কেউ আসে বিক্রি করে প্রফিট করে। এই হচ্ছে নর্মাল বিজনেস। এর জন্য আপনিও বিজনেস করেন, আপনিও সেল করেন, আপনিও প্রফিট করেন। এই জন্য আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এইরকম একটা বিল্ডিং বানাতে হয়েছে? হয়নি। আপনাকে হাজার হাজার টাকা খরচা করে আপনাকে প্রোডাক্ট নিয়ে বসে থাকতে হয়েছে? নো। আপনাকে 12 ঘন্টা এখানে ডিউটি দিতে হয়? নো। কিছুই আপনাকে করতে হয়, কিন্তু আপনিও সেল করেন এন্ড প্রফিট করেন। প্রফিট কি করেন? তাদের থেকে বেশি করেন। বাট ডিফারেন্সটা কোন জায়গায়? ওরা যে দোকান নিয়ে বসে আছে, ওরা ওয়েট করতে থাকে কাস্টমার আসবে। এজন্য তাদের কাছে কাস্টমার আসে। আর যেহেতু আমি একটা হিউজ ইনভেস্টমেন্ট করিনি, ঘর বানাইনি, টাকা ইনভেস্ট করে জিনিস রাখিনি, 12 ঘন্টা ডিউটি দিই না, অতএব আমার প্রথম কাজ হচ্ছে আমি কাস্টমারের কাছে যাব। Yes or no? Yes. Reach to the customer. আমরা কাস্টমারের কাছে পৌঁছবো। আমাদের কাজ হচ্ছে আমরা কাস্টমারের কাছে আমাকে পৌঁছতে হবে। এই হচ্ছে আমার বিজনেসের ডিফারেন্স। যেহেতু আমি লক্ষ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট আমার করতে হয়নি, আমাকে 12 ঘন্টা ডিউটি দিতে হয়। যত বেশি আপনি কাস্টমারের কাছে পৌঁছবেন, তত বেশি আপনার সেল, তত বেশি আপনার প্রফিট, তত বেশি আপনার ইনকাম, তত বেশি আপনার ফ্রিডম, তত বেশি সবকিছু। মানে টোটাল ব্যাপারটা রিলেটেড যে কাস্টমারের কাছে কত আপনি পৌঁছচ্ছেন। কাস্টমার অটোমেটিক আপনার কাছে আসবে। কেন আসবে না? কারণ যে দোকানটা আছে ওই দোকানটাতে লোকটা জানে, ওই কোনো ইয়ে পাওয়া যায়নি, অনেক কথা পাওয়া যায়, একটা দিনকে ও এখানে হাগিস পাওয়া যায়নি, আর দিনকে দেখুন। এখন আপনার কাছে অনিয়ন অয়েল আছে, জানে কেউ? আপনার কাছে অ্যালোভেরা আমলা আছে, জানে কেউ? আপনার কাছে একটা বিবিটা সাবান আছে, জানে? আপনি তো এগুলো ঝুলিয়ে ঘুরছেন না, তো কি করে চাইবে একটা লোক? ও তোমার কাছে তেল আছে, কি করে চাইবে সে? বুঝা গেল কথাটা? অতএব আপনার কাছে যে এত ভ্যারাইটি অফ প্রোডাক্ট আছে, আপনার কাছে এত বড় একটা দোকান আছে, ওই দোকানটার কথা তো আপনাকে বলতে হবে। আপনার কাছে একটা বিশাল বড় দোকান আছে, অল রেঞ্জ অফ প্রোডাক্ট আছে, কাকুর জন্য, বৌদির জন্য, মাসির জন্য, সবার জন্য আছে, ছোট মোটার জন্য, সবার জন্য আছে। হ্যাঁ, এখন মা মাসির জন্য মশলাও নিয়ে এসছে কোম্পানি, বৌদির জন্য তো ক্রিম টিম আছেই আগে থেকেই, শ্যাম্পু সাবান, বাড়ির সবার জন্য তো টুথপেস্ট আছেই, নাকি?
যারা টাকলুতে চুল পড়ে তাদের জন্য ভালো তেল আছে, যাদের হাঁটু ব্যথা তাদের জন্য জয়েন্ট পেইনের অয়েল আছে, যারা ডাইজেশনের প্রবলেম আছে অ্যালোভেরা আছে, যারা সুন্দর সরি আমলা আছে, যারা সুন্দর হতে চায় অ্যালোভেরা আছে, আর যারা সবকিছু ভালো চায় টনি আছে। নাইকি আমার আছে, নাইকি আমার আছে, এসব লোক বাট এত কিছু আপনার কাছে আছে, এত ভ্যারাইটি অফ প্রোডাক্ট আপনার কাছে আছে, বাট ব্যাপারটা অন্য কেউ জানে না যদি না আপনি বলেন। ইয়েস, যার জন্য আপনার কাজ হচ্ছে কাস্টমার রিচ করা। প্রতিদিন আপনার কাছে একটা টার্গেট থাকবে যে আজকে আমি কতটা কাস্টমার রিচ করব। আপনি 5টা কাস্টমার রিচ করলে এক ধরনের রেজাল্ট, 15টা রিচ করুন রেজাল্ট আলাদা, 50টা রিচ করুন রেজাল্ট আলাদা, খুবই নর্মাল কথা। আপনি 5 জনকে, এই যে একটা দোকানে যে কাস্টমার আছে, কাপড়ের দোকানে আপনি ঢুকেছেন, যতটা লোক ঢুকে সবাই কি কিনে? সবাই কিনে না। বাট দোকানদার জানে, দোকানদার কিন্তু সব কাস্টমারকে সমানভাবে অ্যাটেন্ড করে নাকি? জানে 5টা কাস্টমারকে যদি অ্যাটেন্ড করি একটা না একটা তো কিনবে। কিছু লোক এমনি এমনি দেখে চলে যাবে বাইরে থেকে, ও এটা একটা জিনিস আছে তো, আচ্ছা আই নাকি? একটা কেউ দাম জিজ্ঞেস করবে, এটা অত টাকার মধ্যে আছে এই করে না, অত টাকার মধ্যে আমার কাছে গেল। একটা লোক দেখবে, সব বাজবে, সব পছন্দ হলো, হ্যাঁ রেটটা হলো, বেরিয়ে গেল। এজন্য এরকম করে বিভিন্ন টাইপের কাস্টমার থাকবে যারা আসবে, বাট সবাই কিনবে না সেটা শিওর, বাট কেউ না কেউ কিনবে এটাও শিওর। এজন্য ঘটনাটা আপনার সঙ্গে ঘটে, ও তুই তার ব্যবসা করছিস, আচ্ছা আচ্ছা লাগলে আমি করবো এরকম দোকানের মধ্যে দেখতে গেছি, ও তুমি একটা দোকান করতে হবে জানি আচ্ছা না। কিছু কাস্টমার এরকম বাইরে থেকে চলে যায়, আপনি ও চিন্তা নেই বাবা, আমি কিছু লাগবে পাতাই দিব, হতেই পারে। এইভাবে করে বিভিন্ন কাস্টমার বিভিন্ন ধরনের রেসপন্স করবে, বাট এটা শিওর 5 জন কিনবে না, বাট এটাও শিওর একজন কিছু না কিছু কিনবে। বুঝতে পারলাম কথাটা? যদি আমি 50টা কাস্টমার ট্রেন করি বলে সবাই কিনবে না, বাট 10 জন কিছু না কিছু কিনবে শিওর। অর্থাৎ তোমার টার্গেট থাকবে তুমি কতটা কাস্টমার পার ডে রিচ করতে পারছো। এখন গত 1 সপ্তাহে কে কতটা কাস্টমার রিচ করেছো? আধা আধি বলবে, কেউ করবি না। হ্যাঁ, কে কে কাস্টমার রিচ করেছো গত সপ্তাহে? কে কে মানে কাস্টমার বাড়িতে গেছো, কাস্টমারকে কোনো প্রোডাক্ট বুঝিয়েছো, মিনিমাম গত সপ্তাহে 7 দিন, তো 7 দিনে 7 জনের বেশি করেছো, এটা বল। একজন দুজনের হিসাব ধরে মিনিমাম, একদম মিনিমাম গত 7 দিনে দেখুন, গত এই সপ্তাহে, গত মানডে টু আজকে স্যাটারডে না, এই 6 দিনে বা গত স্যাটারডে থেকে আজকে স্যাটারডে 6 দিনে বা 7 দিনে 7টা কাস্টমারের বাড়িতে রিচ করেছি এবং কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে বলেছি। কয়জন? 4 জন 5 জন। বাকি ওকে এই 4-5 জন, বাকি কেউ আমরা কোন কাস্টমার রিচ করেছি, মানে বাকি কেউ আমরা ব্যবসা অ্যাকচুয়ালি করছি না নাকি? এমনিতে আছে। ইট মিনস যে গত 1 সপ্তাহ আপনি কোনো ব্যবসা করেননি। কেন ব্যবসা করেননি? হয় আপনি ব্যবসা করতে চাইছেন না, বা ব্যবসা কিভাবে করতে হয় জানেন না, বা ভাবছেন এটা তো এমনি ফ্রি, তো আচ্ছা যে পাইলো আইলো, পয়সা দিয়েছি, হেল্প প্যাকেজ পেয়ে গেছি, নাই পয়সা আর কেন হইব নি, তখন আপনার বয়স 18 আর 19 তো হালা হচ্ছে না, কিনা কথা বলে কি ভাবছেন আমি জানি না, বা যেটাই ভাবছেন ভুল ভাবছেন, যেটাই ভাবছেন ভুল ভাবছেন। কেন? আপনার জীবনে দরকার কি ভলিউম অফ ইনকাম সেটা আপনি আইডিয়া করতে পেরেছেন? এই যে এখন দেখালাম, অন্তত আপনি যখন আপনি সংসার চালানোর দায়িত্বে যখন আসবেন তখন মিনিমাম আপনার 5 লাখ টাকা ইনকাম করা দরকার। আজকে যদি টোটাল সিস্টেমটা দেখি, আগে আমরা যখন স্কুলে গিয়েছি, বা আপনার বাবা কাকারা বা আমরাও যখন স্কুলে গিয়েছি, কত বছর বয়সে স্কুলে গিয়েছি জানেন আপনারা? কত বছর বয়সে আমরা স্কুলে যেতাম, বা আপনার বাবা কাকারা কয়টা সময় কত বছর বয়সে স্কুলে গিয়েছে? আজকে কত বছর যায়? 2.5 থেকে 3 বছর। তার মানে এডুকেশনের জার্নিটা অ্যাডভান্স শুরু হয়। অ্যাডভান্স শুরু করা মানে ক্যারিয়ারটা যদি অ্যাডভান্স শুরু হয়। কোন একটা সময় একটা লোক আগে 22 বছর, 23 বছর, 25 বছর বয়সে ভেবেছে ইনকামের কথা। আজকে যদি আপনাকে ইনকাম নিয়ে ভাবতে হয়, আপনাকে আরো আর্লি ভাবতে হবে, 18 থেকে ভাবতে হবে। 18 বছরের আগে সরকারের সুযোগ নেই, তারপরেও
এই বোম্বের একটা ছেলে আছে না, ডিব্বাওয়ালা এরিয়া, কত বিলিয়নিয়ার হয়ে গেছে, কোটিপতি হয়ে গেছে এট দ্য এজ অফ 12 ইয়ার্স। 12 বছর বয়সে কোটিপতি, একটা ইন্ডাস্ট্রির মালিক, 12 বছর বছরের ছেলে, একটা স্কুল স্টুডেন্ট। জানেন আপনারা এসব খবর? জানেন না? এট দ্য এজ অফ 12 ইয়ার্স সে কোটিপতি, একটা কোম্পানি মালিক। হ্যাঁ, সেটা কোরিয়া। তার একটা সমস্যা হয়েছিল কোনো একটা সময়, সে মামার বাড়ি না মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিল, তার একটা বই এরকম মাসির বাড়িতে ফেলে এসেছিল, মাসি বা মামা কোনো একটা আত্মীয় রিলেটিভ। পরদিন তার পরীক্ষা, ওই খাতাটা দরকার। ওই খাতাটা আনার জন্য বিভিন্ন কোরিয়ারের সঙ্গে যোগাযোগ করলো যে আমার সেম ডেতে এই খাতাটা চাই, কোনো কোরিয়ার তাকে এনে দিতে পারলো না। তখন সে ভাবলো যে এই একটা সমস্যা বোম্বেতে আছে যে সেম ডেতে আমি জিনিস ডেলিভারি করা সম্ভব নয়, অতএব আমি এরকম একটা সিস্টেম করতে চাই যাতে সেম ডেলিভারি, সেম ডেটে, সেম ডেতে একটা জিনিস ডেলিভারি করা যায়। এই করে তার বিজনেসের চিন্তা সূত্রপাত। কিভাবে করবে এই কথাটা তো একা পারবে না, ও আরেকটা সংগঠনের সঙ্গে টাই আপ করলো যে যারা ডিব্বাওয়ালা, যারা খাবার পৌঁছায়। বোম্বেতে এরকম প্রচুর আছে যারা দুপুরের টিফিন নিয়ে যায়, দুপুরের খাবার নিয়ে যায় অফিসে। এটা একটা সংগঠন আছে যারা টিফিনের মানে দুপুরের খাবার নিয়ে অফিস ডেলিভারি দেয়। অতএব ওদের সঙ্গে যোগাযোগ করলো যে ওরা যেহেতু প্রতিটা বোম্বের প্রতিটা এরিয়া ওরা কভার করে, প্রতিটা এরিয়াতে ওরা যায়, ওদের সঙ্গে হিসাব করলো যে তোমরা পৌঁছে দিতে পারবে কিনা। তখন বিজনেসটা বলো তাদের কমিশন কত, তাদের কত কি, তাদের এক্সট্রা রোজগার হবে। ওরা দেখলো আমরা যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি যে এই অফিসে আমি ডিব্বা দেবো আর ওই পাশের বাড়িতে একটা চিঠি দেবো, তার তো এক্সট্রা কিছু চাপ নেই। ওই তো আমি ওই পাড়াতে যাচ্ছি ডিব্বা খাবার দেওয়ার জন্য, সঙ্গে পাশের বাড়ির চিঠিটা দিয়ে আসবো, তাহলে আমার এক্সট্রা ইনকাম আসবে। ওরাও রাজি হয়ে গেল। এইভাবে একটা প্ল্যান বিয়েতে ওই কাজটা শুরু করলো। পরে আজকে 3 বছর না 4 বছরের মাথায় আজকে সে আর আমি বলি 18 এ আলো তুই কিন্তু কিছু করতে পারবো বুঝতে কিছু বাট ওই ছেলেটা ইনকাম করতে পেরেছে। ওর বাবা এবং ওর একটা মামা মেশো ব্যাংকে চাকরি করতে, ওরা সাহায্য করেছে, ওকে প্ল্যানিং দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হেল্প করেছে, হোয়াট এভার। কিন্তু চিন্তাটা তো ও করেছে প্রথম যে আমাকে ইনকাম করতে হবে, এরকম একটা সুবিধা করতে হবে, এরকম একটা সার্ভিস দিতে হবে। এই ছিল তার অবজেক্টিভ, সার্ভিস। এই একটা অসুবিধা যে একটা জিনিস সেম ডেতে যদি কারো দরকার পড়ে, সে বোম্বেতে এরকম কোনো সার্ভিস নেই যে সেম ডেতে পৌঁছে দিতে পারে। সে কিন্তু একটা অনেস্ট, তার অবজেক্টিভটা কিন্তু অনেস্ট ছিল। বুঝতে পারলাম কথাটা? যে এই সার্ভিসটা বোম্বেতে নেই, আমি ওই সার্ভিসটা দেবো। আর যেই ওই সার্ভিসটা প্ল্যানিং করো, প্রোডাক্ট মানি তো বাই প্রোডাক্ট এমনি এসে যেখানে তার আত্মীয়স্বজন তাকে সাহায্য করেছে। আর আমার তোমার বাড়িতে সমস্যা একটা হয়ে যাচ্ছে না, ট্রেনিং হতে লিয়া ইনকাম করে গেছে, ইনকাম করতে আমি মরে গেছি না, আমি ফাইনাল নিতে বাবা উল্টা করে ভাই মরে গেছি, আমি বাবা এনে করে তোর ইনকামের তো বাড়িটা এর জন্য। এই জন্য আমরা 3 জেনারেশন 7 জেনারেশন ধরে মিডল ক্লাস। তো আমার বাবাও মিডল ক্লাস, আমার দাদুও মিডল ক্লাস, আমার দাদুও মিডল ক্লাস, আমিও মিডল ক্লাস থাকবো, আমার ছেলেও মিডল ক্লাস থাকবে। জিন্দিগিতে বলতে হবে। তো 12 বছর বয়সে এই ছেলেটা কোটিপতি হওয়ার, আমি 18 বছর বয়সে কি করেছি মার্কেটে দাঁড়িয়ে এখনো পৃথিবী বুঝা? নো, ইউ স্টার্ট টুডে। কেন আপনি ওয়েট করবেন 28 বছর বয়সে পর্যন্ত ওয়েট ইনকাম করার জন্য? তো আজকে গত 1 সপ্তাহে আপনি কোনো কাস্টমার রিচ করেননি, মানে আপনি ইনকাম করতে চান না বা ইনকাম করতে গুরুত্ব বুঝেননি। যদি আপনি ইনকাম করতে গুরুত্ব বুঝেননি, তাহলে আপনি ভুল করছেন। যদি ইনকাম করতে চান না, তাও আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, যেটা পরে আপনি করবেন। আপনার প্রথম কাজ কাস্টমারকে দিতে। প্রতি সপ্তাহে আমার কাছে ডেইলি ডিউটি থাকবে, ডেইলি আমি কাস্টমার রিচ করবো আপনার সুবিধা মতো। এটাই আপনি ফ্রি। আপনি ননি সম্বন্ধে বলতে পারেন না, ছাড়ুন না। সাবান সম্বন্ধে বলতে পারেন তো? সাবান পারছেন না, পারবেন তো? হেয়ার অয়েল পারবেন তো? যা পারেন আপনি, যা জানেন। আমার হিউজ রেঞ্জ অফ প্রোডাক্ট আছে যেটাতে আপনি কমফোর্টেবল, যেভাবে কমফোর্টেবল। এডুকেশন বুঝাতে পারছেন না, ছাড়ুন। যদি হেলথ প্রোডাক্ট পাচ্ছেন না, আমি এডুকেশন পারবো বুঝাতে, এডুকেশন করুন। কিভাবে কথা বলতে হয় বেরিয়ে চাইলে বিভিন্ন ট্রেনিং এ আপনাকে শিখিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হয়। এই কথাগুলো কাস্টমার কিভাবে অ্যাটেন্ড করবো সেটাও শেখানো হবে, বাট আপনাকে কাস্টমার অ্যাটেন্ড করবে। এখন মার্কেটিং প্রথমত শিখাবে মার্কেট, হল না। হলে বসে আপনি মার্কেটিং শিখবে না, খেলাটা মাঠে। বুঝা গেল? থিওরি শিখে যেরকম ফুটবল খেলা শেখা যাবে না, ক্রিকেট খেলা টিভি দেখে ক্রিকেট খেলা শেখা যায়। ক্রিকেট শিখতে গেলে ক্রিকেট খেলা দেখে তো ক্রিকেট খেলা শেখা যায় না, মাঠে যেতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং কারা কারা সফল হয়েছে, কে কত কোটি টাকা ইনকাম করছে দেখে আপনার সফলতা আসবে না। এখানে হলে বসে ট্রেনিং নিয়ে আপনার সফলতা আসবে না।
আপনাকে মার্কেটিং শিখাবে মার্কেট। Yes. কথা কিভাবে বলতে হয়, কি সমস্যা হয়, কি হয় সব আপনি ফেস করবেন মার্কেটে, মার্কেটই আপনাকে শিক্ষা দেবে। Yes. নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে একমাত্র স্মার্টফোন প্রোডাকশন সার্ভিসেস লিমিটেড আরো একটা বা দুইটা কোম্পানি আছে যারা ট্রেনিং দেয়। অন্য যত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি আছে তারা কেউ ট্রেনিং দেয় না, তারপরেও ছেলেরা করে। Yes. অন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং এইভাবে ট্রেনিং দেয় না, তারপরে ওদের ছেলেরা করে। তারা ট্রেনিং কোথায় নেয়? ফিল্ডে। সুইমিং পুলে গিয়ে সাঁতার শেখা যায়, আর এমনিতে পুকুরে বা নদীতে ঝাপাঝাপি করে সাঁতার শেখা যায়। এর জন্য আপনারা যারা যারা সাঁতার জানেন, কয়জন সুইমিং পুলে গিয়ে সাঁতার শিখেছেন? কেউ না, না? বা টাউনে তো সুইমিং পুলে গিয়ে সাঁতার শিখে না। সাঁতার শিখতে গেলে সবসময় সুইমিং পুল লাগে এমন না, জলে নামলে জলে বাড়াবাড়ি করলে সাঁতার শেখা যায়। এর জন্য অনেকে সাইকেল চলা জানেন, কেউ আছে বাবা পিছনে পিছনে দৌড়েছে, আর কেউ কোনোদিন বাবা দৌড়ায়নি, সে সাইকেলের পিছনে দৌড়াতে দৌড়াতে সাইকেল চলা শিখে গেছে। হয় কি হয় না? Yes, sir. দেখুন আপনারা যারা সাইকেল চড়েছিলেন, কয়জন আপনার বাবা আপনার পিছনে দৌড়েছে? দৌড়ায়নি। হ্যাঁ, নিজে সাইকেলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে সাইকেল চলা শিখে গেছে। কেউ সাইকেল নিয়ে আইলে শিখে নিজে দৌড়াইলাম। প্রথম দিকে কেউ সাইকেল লেগে গেছে, দেখে চালাইলাম আস্তে আস্তে একটু। হ্যাঁ, ফলোতে দৌড় দিলাম সাইকেল। আমরা কেমন শিখছি, আর এখন আমি আমার পুরার পিছনে দৌড়াইছি একটা সাইকেল নিয়ে। তো সাঁতার আপনি সুইমিং পুলে গিয়েও শিখতে পারেন, আর এমনিতে পুকুরে নামায় খালায় এমনি লাফালাফি করেও শিখতে পারেন। এর জন্য মার্কেটিং আপনি হলে বসে কোনোদিনই শিখবেন না, আপনার যে কোনো অবস্থাতে মার্কেটে যেতে হবে। সাঁতার আপনি কোনোদিন থিওরি শিখে শিখবেন না, জলে আপনাকে নামতেই হবে। যত বেশি জলে নামবেন, যত বেশি হাত পা নাচাবেন, তত তাড়াতাড়ি শিখবেন। এর জন্য মার্কেটিং সেই, আপনি যত বেশি মার্কেটে নামবেন, যত বেশি আপনি কাস্টমার রিচ করবেন, যত বেশি কাস্টমারের সঙ্গে কথা বলবেন, যত বেশি প্রোডাক্ট নিয়ে কথা বলবেন, তত আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে, প্রোডাক্টের নলেজ বাড়বে, তত আপনার সেই, তত আপনার প্রথমত দক্ষতা এবং আপনার ইনকাম আসবে আপনার যোগ্যতার উপরে। পৃথিবীতে কত মানুষ ইনকাম পায় তার দক্ষতা এবং যোগ্যতার উপর। এর জন্য আপনি কেউ একজন ব্যাংকের ম্যানেজার, কেউ একজন ব্যাংকের চৌকিদার, দুজনই ব্যাংকে চাকরি করে, দুজনের ইনকাম আলাদা, দুজনের যোগ্যতা আলাদা, তাই তাদের ইনকাম আলাদা। এর জন্য পৃথিবীতে সব জায়গায় ইনকাম হয় নিজের দক্ষতা এবং যোগ্যতার উপরে। আপনি আপনার দক্ষতা এবং যোগ্যতা হারাবেন ফিল্ড থেকে, মার্কেট থেকে। মার্কেট থেকে শিখতে হবে, যার জন্য আপনার প্রথম কথা হচ্ছে আপনি প্রতিদিন কাস্টমারকে রিচ করতে হবে। ইস্যু টাইপের টার্গেট দিয়ে আমি প্রতিদিন যার সঙ্গে কথা বলবো, এতদিন এমনি এমনি গল্প করেছি তারা অনেক কথা নিয়ে, আমি এখন এমনি এমনি কোনো কথা বলবো না, যা কথা বলবো ইনকামের জন্য কথা বলবো। উঁচু নিয়ে এমনি তুমি সেটা গল্প বলাতে কিনা বলে সাইডে দিয়ে সুন্দর কিতা গল্প আর কথা না। হ্যাঁ, এর আমার শুন করে নেই রেড অনিয়ন লাগাও না অয়েল যাওয়া দিতে শুনছি না, রেড অনিয়ন অয়েলের নাম শুনছো না? আমার কুলা মেন না ওই তো শেষ কথা। কিতা লিখে শাড়ি সুন্দর দিয়ে দিতাম, চুল পরে না, এটা করি যায়, এটা দেখতাম দুঃখ আগেই করো। দুঃখ বাইর করেন, বাইর করে সমাধান দিন, সমাধান হলে রেড অনিয়ন অয়েল আপনার কাছে বুঝা গেল কথা। হ্যাঁ, আমি ক্লিয়ার করে কিতা লাগলে আপনি যেটা খাবিমা আরে পাওটা বেদনা পাও বেদনা কতদিন ধরে এটা কথা জন্য এটা দেখাইতে কত কমে না। আমার তো এরকম আরেক এক বান্ধবীর মা এরকম বেদনা ছিল, বাদ দিন না কই বান্ধবী আর কই বান্ধবীর মা। হ্যাঁ, এটা টিভিতে দেখা দেখবেন বেজান কই এরকম হাজারো का फायदा हुआ, কোন হাজার আমি জানেন নি কোন হাজারের ফায়দা হয়েছে না। আপনার আমার বান্ধবীর মা এরকম আটু বেদনা ছিল, এরকম ওই ক্যালসিয়াম আইও খাইছে, আর ওটা জয়েন্ট কেয়ার ক্যাপসুল খাইছে, পেইন কিলার অয়েল লাগাইছে, কমে গেছে দুটা। আপনি তা লাগাইয়া দেখুন এটা কই পাওয়া যায় বিলা চা। আমি তো জানি না, আমি না দেখি দিয়ে নিলে বান্ধবী, যেহেতু বান্ধবীর মার কমছে তো বান্ধবী জানে, আমি তো জানি না। আমি বলে তো আমি বেসাল দিয়ে বলছি, আমি দিয়েই আপনারা জানেন মনে। পরের দিন যখন মাসিমা কইছি এটা তো কইছি 1100 টাকা লাগবে। আচ্ছা রে বাপি আমার টাইমটা দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। আমি বলতে পারলাম কথাটা। আমি কাস্টমারের সঙ্গে কথা বলবো মানে আমি আমার সেল নিয়ে কথা বলবো বাস। মাসিমারে কইলে আমি না কইতা উত্তা লাগাইছি, আর কিছু লাগাইতাম ওইটুই বলে কইবো মাসিমা, শেষ মাত মাসিমা বলে। হ্যাঁ, কি নেই আমার কাছে, যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো প্রোডাক্ট নিয়ে, যে কোনো কাস্টমারের সঙ্গে, যে কোনো গ্যাসের নাম খাইতাম লুচি, তুই যেটা লুচি বাড়ি যাইছি সকাল সুন্দর করে লুচি ঘুগনি বানাই দিচ্ছি, না গো খাইতাম না, গ্যাসের সমস্যা। লুচি খাইলে গ্যাস হয়,
ওই তো আই গেল আপনার আমলা এলাকা কইবা ননি কুকুম কইবা ইটা গ্যাসের সমস্যা তো এটা কত আছিল আগে আমি একটা ননি কুকুম খাইয়া খাইয়া সব কমাই দিছি এখন তো সবটা খাই আমি আগে তো সব কিছু খাইতাম না আপনি আমি কইন বন্ধুর মা কইন বান্ধবী কইন যেসা রেফারেন্স ইটা কিতা জিনিস ইটা তো ওই জিনিস এরকম খায় এটা একটা হ্যাঁ তুমি লাগলে আমার দাম কত দাম তো এটা পাইতা না দাম তো এমনি বললে তো শুনছি আমি এটা কিনতে লাগে ছয়টার দাম তো এরকম 8,000 টাকার মতো পড়ে না গো অত পয়সা দিয়ে তোই ভাবতাম তো দেখি আমি তোমার লিগে যদি একটা আনতাম পারি কেউ খুঁজা হইয়া তাইলে কোন একটা তো জীবনে 2,000 টাকা একটা যদি লাইনে এমনি 8,000 টাকা লাগে 2,000 কিলো কত 2,000 টাই বেশি আর 8,000 থেকে 2,000 কিলো কত 2,000 টাকা কম হ্যাঁ যে আপনাদের দাম কত বলে 2,000 মাইক অত দাম নেই 2,000 দাম বেশি আর যখন আমি তোমার 8,000 টাকা তুমি যদি কো আছে আমি দেখবো একটা নিয়ে এরা তোমার হোক না এরা লোকে আমার সম্পর্ক নাই এদিকে ফাংশন নেই 8,000 টাকা কত ওষুধ খাইলাই তুমি কত দেখো ডাক্তারের বছরে কত টাকা দাও তোমার 8,000 টাকা বেশি তুমি সকালে একটা ক্যাপসুল খাও এটার দাম হচ্ছে 10 টাকা মাসে 300 টাকার ক্যাপসুল খাও বছরে 37,000 টাকা খালি একটা ক্যাপসুল খাও হ্যাঁ কত তো ঠিক কইয়া বুঝাইয়া 8,000 কইয়া তাতে দেখি আমি এক জিগাই আমার যে কইছে যদি একটা করে এরকম দেওয়া যায় তাহলে আমি তোমার লিগে আনতাম তুমি এটা বড় রিকোয়েস্ট করতে লাগবে 8,000 পর করে 2,000 টাকা কম লাগবে আর 2,000 একলা করলে 2,000 বেশি লাগবে এজন্য তো যার সঙ্গে আপনি কথা বলবেন এখন শুধু আমি সেই প্রোডাক্ট কথা সেইলের কথা কোম্পানির কথা তুই আমার কিতা করস বলে না হয়তো পড়াশোনা করি তুই কিতা করতা কিতা করস পড়াশোনা রেজাল্ট কেন না আরে অত 2 বছর স্কুল করে বন্ধ ক্লাস হয় না কিতা জানি নইব এই সেই লিখতা চিন্তা আমারও আসিল রে ভাই আমি দেখছি ইটা বংশম করে অপেক্ষা করে লাভ নাই দেখ কখন এটা রেজাল্ট করিয়াটা আগামী দিন চাকরি বাকরির কোনো কামও লাগতো না এটা বইয়া থাকলে শেষ হইব তখন আমি একটা ভ্যালু ইমপ্রুভমেন্ট প্রজেক্টের লগে কাজ করা আরম্ভ করছি এটা দেখছি না আমার মোটামুটি সমস্যার সমাধান হয়ে যাব এটা এখন টেনশন হয়ে গেছে তুমি কিতা জিনিস বলি তো কিতা বলে কিতা তো আমি এমনি বুঝতে পারতাম না তুই কি রবিবার দিন দাঁড়া আচ্ছা তুই ফ্রি আসিস তো কোন দিন ফ্রি আসবি আমার আমি তো রকম করা পারবো না চেষ্টা করবো না আমার তো খাওয়া তো কোনো জিনিস নাই আমার তো দিন ফ্রি হ্যাঁ তো আমি জানাইতে লাগবো দেখি যাতে অ্যাপয়েন্টমেন্ট আসেনি ইটা আসেনি ফাইনি কিতা গিয়ে আমি তো বুঝতে হয়ে যায় যার সঙ্গে কথা বলবো শুধু আমি আমার সেল নিয়ে কথা বলবো বাস আমি এক্সট্রা কোনো কথা বলবো আজকে যে গরম আমি কথা বলে গরম কমে যাবো আজকে যে বৃষ্টি ইতালি এমন গল্প করে হারাইলে আর ভাদ্র মাসকে বৃষ্টি দিয়েছে ভাদ্র মাসকে গরম দিয়েছে তাল ফাঁকি গেছে পাতা আর এটা গল্প হলে আমি গরম গল্প হলে গরম কমবো না গরম বাড়বো এটা কিছু চিন্তা করলে লাভ নাই আমি কথা বলবো ঘুরে ফিরে আমি কোনো একটা প্রোডাক্ট পাইতাম কোনো একটা ক্যারিয়ার পাইতাম সুযোগ পাবো এটা নিয়ে আমি কথা বলবো আর কোনো কথা বলবো আমি বুঝতে পারলাম কথাটা সারাদিন যত গল্প করছি আগে দেখবো এই গল্প থেকে আমার কি বের বেরিয়েছে তবে আমার মজ্জায় ঢুকে যেতে হবে আমার নেটওয়ার্কিং এর কনসেপ্ট তবে ঢুকবে আমার ব্যবসা আমি কথা বললে আমি ওই অ্যাঙ্গলে কথা বলবো সেটা কোনদিন চুল পড়ার প্রোডাক্ট নিয়ে হোক সেটা গণনিক কথা নিয়ে হোক সেটা হাঁটু ব্যথা হোক সেটা ক্যারিয়ার নিয়ে হোক সেটা এডুকেশন নিয়ে হোক হ্যাঁ যা নিয়ে হোক আপনি চিন্তা করুন আপনি আরো পারবেন এই সম্বন্ধে কথা বলতে গেলে ওই পার্টটা লম্বা হয়ে যাবে এটা নিয়ে আপনি আরো শিখে যাবেন আপনার সিনিয়র কাছ থেকে কোনদিন বলে এই কথাগুলো আরো বললাম দুই একটা আপনাকে একজন বলতে পারবেন কিভাবে আপনি নর্মাল কথা বলতে কথাকে কনভার্ট করবেন जैसा कि व्यक्ति को पालने पाल लगा लोग कुकनी शुरू जाए ना यार पता था जीवन में कौन जी अवस्था और शरीर नाइले पैसा नाइले शिक्षा কিছু একটা নিয়ে শুনুন আইডেন্টিফাই দা প্রবলেম একটা লোকের প্রবলেমটাকে আইডেন্টিফাই করুন কি বলছে সমস্যাটা জায়গাটা কোথায় প্রবলেম বলার সঙ্গে সঙ্গে সলিউশন দেবেন না প্রবলেম বলার সঙ্গে সঙ্গে আরো প্রবলেমটাকে বাড়াবেন ও শুরু করে নি এ রাম কত কোনটা খালি বিসিবি এরকম হইলো কদিন পরে তো কিটা হইব অবস্থা কিটা করো বুঝেন তেল লাগা যে প্রবলেমটা বলবে প্রবলেমটাকে আগে আরেকটু বড় করে দেখাবেন বড় লাগে প্রবলেমটা তো বড় হবে মিথ্যা কথা বলছেন না তো আপনি যার আজকে চুল পরে দিন 6 মাস 1 বছর পরে আরো বেশি করে করবে তো তারপর তো টাকলু হয়ে যাবে তারপরে মাথার চামড়া দেখা যাবে উপরে দেখা যাবে মানে সমস্যাটা তো বাড়বে ভেরি নেচারালি বাড়াটাকে আপনি 1 বছর পরে যেটা হবে সেটাকে আগে ঠিক নিয়ে রাম তো আরো অবস্থা
এরকম কতদিন মিলাই চাই অতদিন মিলে নেই, আরো 6 মাস গেলে তো তোর আর শুরুই থাকতো না কি কিতা কত সুইতাল মিলা এমন চিন্তা থাকবে তাই সুন্দর আপনার চিন্তা আছে সমস্যা বাড়াবেন তারপরে সমাধান করবেন একটা ব্যবস্থা আছে যাই হোক আপনি যান সঙ্গে এই ট্যাবলেট ওই খাবার ইত্যাদি প্রোডাক্ট নিয়ে অনেক আলোচনা হয়, প্রোডাক্ট ট্রেনিং রেগুলার হয়। হ্যাঁ, আপনি অনলাইনে প্রোডাক্ট ট্রেনিং, কোম্পানি প্রোডাক্ট ট্রেনিং নিয়ে সব কিছু জানেন, বাট আপনার অ্যাপ্রোচটা কন্টিনিউয়াস আমি কথা বলবো সারাদিন। আপনি বলছেন গত এক সপ্তাহে কোনো কাস্টমার আপনি অ্যাটেন্ড করেন, আমি বলেছিলাম তো কাস্টমার বাড়িতে আপনাকে যেতে হবে। আপনার কাছে যার সঙ্গে আপনি সারাদিন 10টা লোকের সঙ্গে কথা বলেন, যে জন্য এমনি এমনি 10টা লোকের সঙ্গে কথা হয়তো আপনার, সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কথা হয় না। ওই 10টা লোকের সঙ্গে যে কথা হয়, ওই 10টা লোকের সঙ্গে আপনি ঘুরে ফিরে প্রোডাক্টের কথা বা আমার কোম্পানির কথা বা ক্যারিয়ারের কথা বা ইনভাইটের কথা বলেন, বাস থেকেই তো রিচ করা আছে। আপনাকে ব্যাগ নিয়ে বেরোতে হবে যে অমুকের বাড়িতে তমুকের বাড়িতে যেতে হবে, ননি আমরা অ্যালোভেরা নিয়ে তেমন তো কথা নয় আমার, সেটা তো আমার সিস্টেম না। হয়তো প্রতিদিন আমি এতটা লোককে আমার কোম্পানির কথা, আমার প্রোডাক্টের কথা না বলে আমি ভাবতে হবে, বাস। দ্যাট ইজ মাই টার্গেট। এই রিচ করা হচ্ছে আপনার হাওয়ার মধ্যে, বাকি কিভাবে করবেন সব ট্রেনিং সিস্টেম আছে যেটাকে আপনাকে শিখিয়ে দেওয়া হবে, বাট রিচটা হচ্ছে আপনার কথা। কারণ দেখুন এই জায়গায় বিজনেসের একটা সহজ কথা এটা হচ্ছে, এই বিজনেস আপনার হবে কি হবে না এইটার গ্যারান্টি শুধু আপনি একা। এই বিজনেসে আপনি ইনকাম কত করবেন সেটার গ্যারান্টি আপনি। অন্য কোনো জায়গায় আপনার সফলতা আপনার উপর ডিপেন্ড করে না। আপনি একটা চাকরিতে অ্যাপ্লাই করেছেন, চাকরিটা পাবেন কি পাবেন এটা কি আপনার উপর ডিপেন্ড করে? সেটা অন্যের উপরে ডিপেন্ড করবে। এজন্য আপনি পরীক্ষা দিয়েছেন, আপনার খাতাটা এক্সামিনার ভালো করে দেখবে কি দেখবে না সেটা গ্যারান্টি আপনি দিতে পারেন? এক্সামিনার খাতা দিয়েছে কিন্তু আপনার ইউনিভার্সিটি মার্কশিটে টাইপ করতে 63 জায়গায় 36 লিখবে না, গ্যারান্টি আছে? হয়, বুঝতে পারলাম কথাটা? তার মানে অন্য কোনো জায়গায় আপনি চাকরি করছেন, আপনার প্রমোশন হবে কি হবে না সেটা কি আপনার উপর ডিপেন্ড করবে? আপনার বেতন বাড়বে কি বাড়বে না সেটা কি আপনার উপর ডিপেন্ড করবে? না, পৃথিবীর কোনো জায়গায় সফলতা আপনার উপর ডিপেন্ড করে না, বাট এখানে ইউ আর দ্য অনলি রেসপন্সিবিলিটি। আপনি যত খুশি ইনকাম করেন, কোম্পানি বলছে না যে আমার বলে সুপার স্মার্ট একজনই হবে, গোল্ড একজনই হবে, প্রিন্স একজনই হবে, ডায়মন্ড একজনই, কিছুই তো বলেনি, পার্ল একজনই হবে, এরকম তো বলেনি, সাফায়ার একজনই হবে, এরকম না। আমরা যদি এখানে সবাই মিলে পার্ল হয়ে যাই, কেউ তো না করবে না। সবাই মিলে যদি আমি সাফায়ার হয়ে যাই, কেউ তো না করবে না। বুঝতে পারলাম? সবাই মিলে 5 লক্ষ টাকা ইনকাম করি, কেউ তো না করবে না। বুঝতে পারলাম কথাটা? অর্থাৎ আপনার সফলতা এখানে এখানে যতটা লোক ব্যর্থ হয়েছে তার জন্য, আর যত লোক সফল হবে শুধু তার জন্য। আজকে মনে করুন নর্মালি কি হয়, আজকে একটা যে স্টুডেন্টটা ফেল করেছে, ফেলের জন্য দায়ী কে? স্টুডেন্টটা। বাট স্টুডেন্টকে জিজ্ঞেস করবেন, হয় স্কুল টিচার ভালো করে পড়ায়নি, নাইলে স্কুলটা ভালো না, নাইলে এক্সাম পেপারটা খারাপ হয়েছে, নাইলে আমি তো বালাই বুঝলাম যে আমার পেপারটা দেখছে হয়তো ভালো করে দেখছে না, কিছু না কিছু সে অন্যকে বুঝ দেবে। নর্মালি স্টুডেন্টের মধ্যে টেন্ডেন্সি যেটা থাকে, ইয়েস অর নো? বাট ব্যর্থতার জন্য শুধু আমি। এখানে আমার কাছে সুবিধা হচ্ছে আপনার সাকসেসটার জন্য, আপনি সফল হওয়ার জন্য শুধু আপনি দায়ী। ইউ আর দ্য হোল রেসপন্সিবিলিটি। আপনি চাইলে কতদিনে আপনি ইনকাম করবেন, কত ইনকাম করবেন সেটা 100% গ্যারান্টি শুধু আপনি। অন্য কোনো জায়গায় কাজ করতে গেলে আপনি আপনার ইচ্ছা মতো ইনকাম বাড়াতে পারবেন না। এখন কাস্টমার রিচ করে আমার সুবিধাটা কি? অন্য যে দোকানদারি আছে সে বলেছে, সরকার বলেছে 11টায় দোকান বন্ধ করো, দোকান বন্ধ করে দিয়েছে। 12টায় দোকান বন্ধ করো, দোকান বন্ধ করছে। আপনার তো দোকানই নেই। আপনি যদি বলেন এই লকডাউনের সময় আপনার 10টার সময় একটা প্রোডাক্ট সেল করবো, না করবে কি? আমি ক্লিয়ার করতে পারলাম না? অতএব অন্য কোনো জায়গায় একটা দোকানদারও নিজের ইচ্ছা মতো সে সেল বাড়াতে পারবে না। নর্মালি যে দোকানদার সে ইচ্ছা মতো তার সেল বাড়াতে পারবে? তার কাছে কাস্টমার কি আসবে সেটার উপরে ডিপেন্ড করবে, প্রোডাক্ট রেঞ্জ কি আছে তার উপরে ডিপেন্ড করবে। তার বিজনেস বাড়াতে গেলে তাকে আলাদা কাউন্টার বাড়াতে হবে, প্রোডাক্ট ভ্যারাইটি বাড়াতে হবে, আরো ইনভেস্টমেন্ট লাগবে নাকি? তো আপনাকে কিন্তু আর প্রোডাক্ট ভ্যারাইটিতে কোম্পানি বাড়াচ্ছে, আপনার তো টেনশনের কিছু নেই। বাট আপনি ইনকাম বাড়াতে চান, শুধু আপনি কাস্টমারকে রিচ করবেন, কাস্টমার রিচ করবে যত বেশি বাড়াবেন তত আপনার ইনকাম বাড়বে। আপনার যে আপনি ইনভাইট, আপনি বলেছেন না আমার তো চিন্তা নাই, আমি একটা ভ্যালেন্টাইনের সঙ্গে আছি ইত্যাদি ইত্যাদি, তার মানে ইনভাইটেড সিচুয়েশন করছেন, মানে ইনভাইট করছেন।
আপনি যত বেশি ইনভাইট করবেন, যত বেশি প্রোডাক্ট সেল করবেন, তত বেশি আপনার ইনকাম বাড়বে। এখন আপনি ডিসাইড করুন আপনার মাসে কত টাকা ইনকাম চাই, সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি। এই সুবিধাটা অন্য কোনো অর্গানাইজেশন, অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি পাবেন না। আপনি ইনকাম তো বিভিন্ন জায়গা থেকে করতে পারবেন। প্রচুর লোক চাকরি করে, সেই সিদ্ধান্ত নিতে পারবে না যে এই মাসে তো আমার খরচা বেশি, পূজার মাস একটু ইনকাম তো বেশি লাগবে, দিব তাহলে সরকারে দিব। পূজার মাসও খরচা বেশি তো, সবাই বাড়ি, বাঙালি হিন্দু বাড়ি, কখন পয়সা তার বেশি লাগে, সরকারে দিব না। বাট তুমি যদি মনে করো না সামনে পূজার মাস আমি 2000 টাকা এক্সট্রা কামাইতাম, পূজার সময় একটু ঘুরতে পারতাম, ইচ্ছা করলেই পারো। ইয়েস অর নো? আমি যদি একটা ননি কম্বো সেল করি, পূজার আজকে 3 মাস আছে, আমি যদি এখানে 4 সপ্তাহ আছে, 4 সপ্তাহে যদি আমি 2টা ননি কম্বো সেল করি, একটা ননি কম্বো থেকে কত প্রফিট হয়? 5000 টাকা। 2টা ননি কম্বো 10000 টাকা। 10000 টাকা যদি আপনার হাত খরচা হয় পূজার সময়, যথেষ্ট তুমি চুক্তি করতে পারবেন। ইয়েস অর নো? ইচ্ছা করলেই আপনি এটা করতে পারেন। আর আপনি বলে দেন যে অন্যান্য বার মা বাবা আমাকে কাপড় দিয়েছে, এইবার মা বাবাকে আমি কাপড় দেব। 10000 টাকা ইনকাম করলে আপনি মা বাবাকে কাপড় দিতে পারেন। ইয়েস অর নো? বাট ওই সুবিধাটা অন্য কারো কাছে নেই, সেটা আপনার কাছে আছে, আপনি ইচ্ছা করতেই পারেন। অতএব আজকের এই সফলতার জায়গাটা আপনার উপরে একা ডিপেন্ড করে। পৃথিবীতে প্রচুর লোক ব্যর্থতা দেখবেন, প্রচুর লোক শুনবেন আমি তো বেজান করছি, এটা নাটক করছি, হিতা করছি, 10টা নাম দেবো, কিন্তু আপনি হ্যাঁ সফল, সব কিছু ব্যর্থ। সফলতার জায়গাটা সে বুঝিয়ে। তো আজকে এই বিজনেসের একটা সুবিধা, আপনার সাকসেস মানুষের ব্যর্থতাকে ভয় পায় এবং সবাই সফল হতে চায়। এই জন্য আপনি চাকরি ইন্টারভিউ দিলে আপনি ভাববেন আমার জন্য চাকরিটা হয়, আপনি সফল হতে চান, কিন্তু আপনার উপরে ডিপেন্ডেন্ট না, যার জন্য আপনি পাচ্ছেন না। এই জন্য বাট ওই জায়গায় একটাই সুযোগ, আপনি যদি সফল হতে চান, সত্যিকারের চান, এটা গ্যারেন্টি আপনার, আপনি 100% সফল হতে পারবেন। আপনি সেল কতটুকু বাড়াবেন আপনার কথা, আপনি ইনকাম কতটুকু করবেন আপনার কথা, আপনার সিদ্ধান্ত, আপনার অ্যাকশন আপনাকে আপনার ডিজায়ার দেবে। শুধু আপনি ফিক্স করুন আপনার ডিজায়ার কি। যার জন্য আমরা বলি প্রথমেই বিজনেসের শুরু আগে ড্রিম সেট, যে আগে আপনি ফিক্স করুন আপনার কি চাই, আপনার যা চাই তাই আপনি অর্জন করতে পারেন, যেটা অন্য কোনো জায়গায় ইনকাম করলে আপনি সেটা করতে পারবেন না। পারবেন কি? পারা যাবে কি সেটা? যে আমার যা চাই তাই, যার জন্য ড্রিম সেট, যে আমার এই সময়ের মধ্যে আমার এই ইনকাম বা এই জিনিস বা এই প্রোডাক্ট চাই। আমি মোবাইল কিনবো, আমি ল্যাপটপ কিনবো, আমি বাইক কিনবো, আমি বাড়িতে ইনভার্টার লাগাবো, ঘরের মার জন্য ফ্রিজ কিনবো, মা বাবাকে পূজার সময় কাপড় দেবো, বা আমি পূজার সময় আমার হাত খরচার জন্য আমার কাপড় এবার আমি কিনবো। সববার বাবা দিয়েছে, এখন আমি 18 ইয়ার্স এডাল্ট, আমার বস্ত্র আমি কিনবো, বাবাকে বলবো আমার লাগবে না, আমার ইনকাম করে আমি কিনবো, তোমাকে দেবো। চয়েস ইয়োরস, ইউ হ্যাভ এভরিথিং, ইউ হ্যাভ স্পেস, ইউ হ্যাভ স্কোপ। আপনি ইউজ করতে পারলে বুঝবেন ইনকাম কারে হয়। ইনকামের গুরুত্ব বুঝুন, যেভাবে বললাম ওইভাবে বুঝে যান, ওইভাবে শিখে যান, ওইভাবে করে যান, আপনার সফলতাকেও আটকাতে পারবেন না, সেটা আপনার গ্যারান্টি আপনি নিজে। বিলিভ ইয়োরসেলফ, ইউ আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি আপনি। ইয়েস অর নো? ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি আপনি, এবং আপনি জন্মসূত্রে আপনি সফল ব্যক্তি। কথাটা জানেন তো? জন্মসূত্রে আপনি সফল ব্যক্তি, কারণ আপনার জন্মের সময় আপনার ওই স্পার্মাটোজোয়াটা, ইউ আর দ্য অনলি, যেখানে সফল হয়েছে, যেখান থেকে আপনার জন্ম হয়েছে, জন্মসূত্রে আপনি সফল ব্যক্তি। ঈশ্বরের সৃষ্টিতে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ, ইউ আর দ্য বেস্ট। আপনার সবকিছু করার ক্ষমতা, যোগ্যতা, দক্ষতা ভগবান আপনাকে দিয়ে দিয়েছে, শুধু তার প্রকাশ চাই। আপনি প্রকাশ করবেন আপনার ডিজায়ার থেকে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ফর ভালো লাগার লেগে তো জানাইছি আমরা জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো স্যার যে এক্সাম্পলগুলো